প্রিয় দর্শক, UsaNewsOnline.com এর নিয়মিত আয়োজন USN অনলাইন জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত সেলিম। আজ USN অনলাইন জার্নালের 778তম পর্ব। এই পর্বটি অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট এবং প্রখ্যাত লেবার ইউনিয়ন লিডার মোহাম্মদ, বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্সের চেয়ারম্যান নাসির আলী খান পল এবং প্রখ্যাত সাংবাদিক বুদ্ধিজীবী সৈয়দ মোহাম্মদ। আপনাদের সবাইকে স্বাগত। ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলব, সারা বিশ্বে আলোচিত বিষয়, বর্তমান সবাই দৃষ্টি আফগানিস্তানের দিকে। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের নীতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি এবং এই বিষয়ে ভবিষ্যৎ কি হবে, বাংলাদেশের সাথে সম্পর্ক কি হবে এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হবে, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের তিনজন অতিথি অত্যন্ত অভিজ্ঞ, আন্তর্জাতিক বিষয়ে খবর রাখেন, পর্যবেক্ষক হিসাবে সবকিছু দেখেন। আমি প্রথমে এই বিষয়ে সৈয়দ মোহাম্মদুল্লাহ ভাইকে দিয়ে শুরু করছি। শুরু করার বিষয়টা। হ্যাঁ, আফগানিস্তানে তো যুক্তরাষ্ট্র 20 বছর পর্যন্ত সেখানে ইনভলভড। 11 সালে নিউ ইয়র্কের টুইন টাওয়ারে আক্রমণের পর, সেপ্টেম্বরে আক্রমণ হলো, অক্টোবরের 7 তারিখে বুশ আফগানিস্তানে ইনভেশনের অর্ডার দিলেন, বম্বিং এর অর্ডার দিলেন। তো সেই থেকে তাদের ইনভলভমেন্ট এবং ক্রমাগত তাদের সৈন্য সংখ্যা বেড়েছে, বাড়তে বাড়তে মানে একটা পর্যায়ে 1 লক্ষের বেশি পৌঁছেছিল। তো এখন বিগত যে প্রেসিডেন্ট ছিলেন, এখনকার প্রেসিডেন্ট বাইডেন, তার আগে জো বাইডেন, তার আগে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার আমলে তালেবানদের সাথে বেশ অনেকগুলো বৈঠক হয়েছে। বৈঠকের মধ্য দিয়ে একটা সিদ্ধান্তে তারা পৌঁছেছেন যে যুক্তরাষ্ট্র তার সমস্ত সৈন্য সেখান থেকে প্রত্যাহার করে নেবে এই বছরের মে মাসের ভিতরে। এই সিদ্ধান্ত তাদের হয়েছিল। এরপর তো বাইডেন সরকার ক্ষমতা আসার পরে ওই টাইম টেবিলটা তারা মেনটেন করতে পারেননি, কিন্তু বাইডেন প্রথম দিকেই ঘোষণা করেছিলেন। ইনি কিন্তু ইলেকশন ক্যাম্পেইনের টাইমে বলেছিলেন এবং ক্ষমতা আসার পরে উনি বলেছিলেন উনি যত দ্রুত সম্ভব আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে নেবেন। তারপরে উনি ঘোষণা করলেন যে আমরা এই 9/11-এর আগে, 20 বার্ষিকীর আগে এবং আগস্টের ভিতরে সব সৈন্য প্রত্যাহার করে নেবে, এইটা তারা বললেন। এটা সত্য, ফলে ওইটা টাইম টেবিল তিনি ঠিক করেছেন এবং আগের সরকার চুক্তি সাইন করেছেন। এই দুটো সত্য কথা। কিন্তু তারপরেও যেভাবে আমরা ঘটনা দেখছি, তারা ওখান থেকে প্রত্যাহার করতে গিয়ে যে এত দ্রুত তালেবানরা মানে একের পর এক প্রদেশগুলো দখল করে ফেললো, প্রদেশের রাজধানীগুলো দখল করে ফেললো, শেষ পর্যন্ত কাবুল দখল করে ফেললো। এবং কাবুল দখল করার মানে কয়েক ঘন্টা আগে এই যুক্তরাষ্ট্রের সমর্থিত সে দেশের প্রেসিডেন্ট আশরাফ ঘানি, তিনি তার সপরিবারে পলায়ন করলেন, মানে ইউনাইটেড আরব এমিরেটসে গিয়ে আশ্রয় নিলেন। তো এইটা আমরা দেখলাম। আর একটা আমরা দেখলাম, এই সমস্ত ফুটেজ, আমার সাথে যে দুইজন বিজ্ঞ বন্ধু আছেন আমাদের, তারাও দেখেছেন, আমরা সবাই দেখেছি, আপনি দেখেছেন। সেটা হচ্ছে আফগান বাহিনী কোথাও কোনো রেসিস্ট্যান্স দেয়নি। আগে তারা যে 20 বছরে মানে 20 বছর তো না, 10-12 বছর থেকে তাদেরকে যুক্তরাষ্ট্র অস্ত্রসজ্জিত করেছে, ন্যাটো অস্ত্রসজ্জিত করেছে, প্রশিক্ষণ দিয়েছে, ফলে তারা যুদ্ধ করেনি তা না। আফগানও 1 লক্ষের বেশি সৈন্য তাদের দেশের মারা গেছেন, জনসাধারণ অনেক মারা গেছেন, এটা সত্য কথা। কিন্তু এইবারে যখন তালেবানদের অগ্রাভিযানের মুখে কোথাও তারা প্রতিরোধ গড়ে তোলেনি এবং একের পর এক যখন তালেবানরা এলাকা দখল করছিল, শহর দখল করছিল, তখন সৈন্যরা তাদের অস্ত্রশস্ত্র ফেলেই চলে গেছে। এবং কাবুলের ব্যাপারেও এক্স্যাক্টলি তাই দেখা গেল। সমস্ত অস্ত্রশস্ত্র, হেলিকপ্টার, বিমান, সবকিছু তারা ফেলে দিয়ে তারা তাদের আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেনি, কিন্তু জাস্ট ফেলে চলে গেছে। তার চাইতে আরো ইগনোনিমাস সারেন্ডার। আর ওইদিকে তোরা প্রেসিডেন্ট পালিয়ে গেলেন।
এইটা কারণে তারপরে আমরা যেটা দেখলাম যে ভয়ঙ্কর একটা অবস্থা সৃষ্টি হয়েছে, এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট বাইডেন স্ট্রংলি বলেছেন দুটো কথা। একটা হচ্ছে যে আফগানিস্তান থেকে প্রত্যাহারের কখনো চমৎকার সুযোগ বা সময় আমাদের সামনে আসতো না, এই একটি কথা তিনি বলেছেন। আর একটা কথা বলেছেন, আমি মানে সব ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের একটা এত দ্রুত তালেবানরা এগিয়ে আসবে এবং কাবুল দখল করে ফেলবে এটা আমরা বুঝতে পারিনি, এক। এবং তিনি দোষারোপ করেছেন প্রেসিডেন্ট ঘানি এবং মানে আফগান সেনাবাহিনীর উপরে। তো এগুলো সব সত্য কথা। সর্বশেষ যে সমস্ত রিপোর্ট দেখা যাচ্ছে তাতে বলা হচ্ছে যে ইন্টেলিজেন্স কিছু ছিল যুক্তরাষ্ট্রের, যে এদের আফগান সেনাবাহিনী যেটা সেটা মেল্ট হয়ে যাবে, খুব একটা রেসিস্ট্যান্স দেবে না। কিন্তু জেনারেল মেলি যে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফসের চেয়ারম্যান, তিনি তার গতকাল এবং আজ দুটো প্রেস কনফারেন্স আমি দেখেছি, তিনি স্পষ্টভাবে বলেছেন তিনি একজন সাহসী জেনারেল এবং তিনি বাইডেনকে রক্ষা করার জন্য, তার মুখ রক্ষার জন্য মিছে কথা বলবেন এইরকম ধরনের লোক না। তিনি স্পষ্টভাবে বলেছেন আমাদের কাছে এমন সত্যি কোনো ইন্টেলিজেন্স ছিল না এই ধরনের 11 দিনের ভিতরে তালেবানরা এই কাবুল পর্যন্ত দখল করে ফেলতে পারবে। ফলে সেই ভিত্তিতে তারা তাদের যে অ্যাসেসমেন্ট, তার মানে হচ্ছে বাইডেন সিদ্ধান্ত নিয়েছেন, তিনি এটাও বলেছেন সমস্ত দায় দায়িত্ব আমার, বাক স্টপস এট মাই ডোর, এটা ঠিক, তিনি স্বীকার করে নিয়েছেন। কিন্তু নিঃসন্দেহে তার যে উপদেষ্টারা সবাই মিলে বসে তো সমস্ত তথ্য পর্যবেক্ষণ করেছে, বিশ্লেষণ করে তারা ওই সিদ্ধান্ত নিয়ে যে এই তারা যে ঠিক মানে যেভাবে এগিয়ে যাচ্ছিল, যে প্ল্যান করছিল সেটা সঠিক। ফলে তারা অতিরিক্ত সৈন্য, আরো মাত্র 2500 সৈন্য ছিল, 2500 সৈন্য রেখে গেছেন ট্রাম্প প্রশাসনের আমলে শেষ। ফলে যদি তারা ধারণা করতেন এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে হতো, তাহলে সৈন্য সংখ্যা 15, 20, 25, 30 হাজারে বাড়িয়ে নিতে হতো। বাড়িয়ে নিয়ে যে আফগান সেনাবাহিনী রেসিস্ট করবে না, আমরা এদেরকে রেসিস্ট করার জন্য আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে এবং আমরা গ্র্যাজুয়ালি যাতে ক্ষমতা গ্রহণ করে, এক। 2 নম্বর, ক্ষমতা তারা ডাইরেক্টলি গ্রহণ করবে না, আফগানিস্তানের অন্যান্যদের সাথে যোগাযোগ ক্রমে, সহযোগিতা ক্রমে একটা কোয়ালিশন সরকার, ইউনিটি সরকার গঠন করে সেই ধরনের একটা শর্ত আরোপ করার একটা সুযোগ থাকতো তাদের। কিন্তু তাহলে সৈন্য সংখ্যা অনেক বাড়াতে হতো। এইখানে আমি এই বলে শেষ করবো, অন্য দুজন বিজ্ঞ আলোচক তাদের বক্তব্য রাখবেন। একটা কথা, বাইডেন ওবামার প্রশাসনেরই তো ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাইডেন। ওবামা বলে একবার বলা হয়েছিল, তিনিই অ্যানাউন্স করেছিলেন যে আমরা ওখান থেকে প্রত্যাহার করে নেব। কিন্তু একটা পর্যায়ে তারা 60,000-এর মতো সৈন্য, 60 বা 67,000 ছিল, মানে প্রত্যাহার করা তো দূরের কথা, তারা বাড়িয়ে 1 লাখ করতে হয়েছে। ফলে ঘটনা ওই মানে আমরা যে কোনো সময় আমরা আলোচনার জন্য আমরা এক পক্ষকে ব্লেম না করে ঘটনা বিশ্লেষণ করে দেখা উচিত। আর একটা কথা হচ্ছে, কেউ কেউ বলছেন আফগানিস্তানকে সুশাসনের দিকে এগিয়ে নিয়ে যাবো, একটা চমৎকার ভদ্র সভ্য দেশ গড়ার জন্য যুক্তরাষ্ট্র আমেরিকা গেছে, একেবারেই মিথ্যা কথা, ওই কাজেই যায়নি তারা। তারা 9/11-এর সময় বিন লাদেনকে ওরা ওখানে আশ্রয় দিয়েছিল, তার আগে থেকে সেখানে থেকে শক্তি সঞ্চয় করছিল তার বিপুল সংখ্যক সমর্থক জন্য। সেই জন্য আল কায়েদা সরকার তখন ক্ষমতা ছিল, তাদেরকে শায়েস্তা করার জন্য, বিন লাদেনকে সেখান থেকে উৎখাত করার জন্য তাদের ওই পারপাসটা ছিল ডেফিনেটলি ওইটা। কোনো অবস্থাতে আফগানিস্তানের উন্নতি অবনতি এই ধরনের কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে তারা সেখানে যায়নি। আপাতত আমি আমার বক্তব্য এখানে। ধন্যবাদ মোহাম্মদ ভাই। মিজবা ভাই। জি বলবো। I think Mohammad ভাই already in fact he summarized everything. তো সেজন্য আমাদের একটা সুবিধা হচ্ছে, এখানে আফগানিস্তানটা আসলে একটা পিকুলিয়ার দেশ। এই দেশে Alexander the Great, he could not enter. Genghis Khan could not enter, he has to bypass. And then of course British for 194 years, first 100 years they tried to take Afghan with the Indo-Pak subcontinent, could not do that. So then Soviet Union came in December 24 of 1979, and they left 1989
Same way, exactly the same way Mujahideen took over Afghanistan when Russia was leaving the country, leaving everything behind, কোনো রকম বাঁচার তাগিদে রাশিয়া সেখান থেকে বাঁচছে। The history repeats itself. এটা আমরা ছোটকাল থেকে শুনে আসতেছি, দেখে আসতেছি, জেনে আসতেছি, but nobody takes a lesson from history. Today, America started, Mohammad mentioned করছেন অক্টোবরের 7 তারিখ 2001, 9/11 হওয়ার পরই মোটামুটি that was the plan. They did not have any other intention. That is why they went there to destroy Al-Qaeda. And that is why they went after, what do you call that, Taliban government. They were in power. Taliban was in power. The problem is that they think that Osama bin Laden was sheltered by them, and that is why Mohammad mentioned it completely. So even if Biden set a date 8/31, victory came before that. Biden administration thought, I think this is also something we need to talk in the future, because how can America could not even understood how this war will end. That is the problem, because right now we are American, our families are growing here. America is our country. I think America definitely is becoming weaker. So that is one point. But apart from that, what has happened? America has no choice. 10 years later, আপনারা তো জানেন $2 trillion they spent, $2 trillion. Almost half of their budget they spend, and all this $2 trillion they loan it from foreign countries, paying interest on them. And that is how they spend every day. In Afghanistan, they spend $300 million. So per year, $195 billion. So in 10 years, they spend nearly $2 trillion. All this money, loan money, of course, as you know, America's total present current budget has almost, I think, around $5 trillion deficit of $8.8 trillion budget. So the idea is that they have no choice. After killed American soldier, I think 2,448 soldiers died. I think Mohammad mentioned nearly 100,000. Statistically, they show 69,000 Afghan soldiers died, and hundreds of thousands of people died in Afghanistan due to America's war, and then before that Afghan war. They are fighting this war last 40 years, continuous war, and that is why it has been a devastation, not only for the US economy, also worldwide. As you can see, it has an impact. They created a coalition. Coalition has never worked there. Now that America is leaving, nobody is there to leave. The only people left there is in America. So the problem now becomes what we see on television, and people are, Western world is still there living, they're dreaming that Afghanistan should be a country where women will be doing the same way they do here in America. These are money. They choose a target that they never be able to implement. It is they have a culture, they have a religion, they have their own community, and they have their tribes. Nobody can change them. The only people, those who are changed, whoever came after Soviet and Afghan war in this country as refugee, they have changed, they have become American. And then of course, those who came later, the last 20 years, and I think we hear this every day, 25,000 American collaborators, those who help them, those who interpret them, those who did assist them in different things, they are trying to bring them over. You saw how airport is running a mock nowadays. So all these things, they can bring those people, they will change. But America should not expect that we will go to Afghanistan, whether they stay there 20 years or 200 years, to change them like America. So the thing that we believe, that I think Biden made, it is my belief that he should not have done the way it has finally arrived, or the way we are seeing the results. I think it is a completely a mistake. They must admit at one point, I don't know when, similar mistake has been done. Of course, if you look into Reagan until now, in that 32 years, America for 16 wars, 12 of them was created by Republican, 4 of them created by Democrats, and of course,
this cost them $16 trillion total dollars. So I'm saying that America is very good at starting a war, and without ending it, without winning, only thing that they went to Panama and brought Noriega home and put him in American jail. That's they could do out of 32 years, and later this last 20 years also, as you can see, Bush's, Clinton's, and now Trump went 4 years. These 20 years, they did not create the new war. They just prolonged the war, as Mohammad mentioned, how they increased the army numbers and reduced the army numbers and cut the aids to the countries who are helping them. So all these things. At the end of the day, what is there for us? That is the issue. As a nation, we are in the United States. I think it is good that the United States is now coming out. They should come at least in a way. You know, I heard last 2 years ago, they are trying to negotiate with the Taliban. I think that is what they should have done. I don't know what kind of negotiation is that. Even I heard that from Trump's time. They should have done something concrete, something planned, something some could have been they could have avoided this disaster. So this is first part. Second part is that now that it happened, I think they still should work with them, because there is no way they can bring out those 30,000, 40,000 Americans who are American citizens. And apart from that, another 25,000 people, as we mentioned, those who help them, they want to give them shelter in this country. All these things cannot happen when Afghan is taking, except the airport, almost everything they have taken over. আমরা সেটা দিকে বলতে চাচ্ছি যে এটাকে must disaster has been avoided so far, whether it is prestigious or non-prestigious, whether their president has flew the country or not. At least not many people has died. Still time is there. If America does not handle it right, handle it good with the other countries' help, especially diplomatic way, I think we can wait to see a huge big disaster. If they want to retaliate now, it is not possible to go back there. So all these things are in the equation. At the same time, what it means to Bangladesh or India, Pakistan, Nepal, Bhutan, all those countries, as I represent as my, Asal, as South Asian people, I think this is also important to watch. The only thing we need to watch, it should not escalate. Pakistan should not be involved. As you remember, war in Northwest Pakistan lasted also almost 13 years. America fought that war in the northwest of Pakistan, where they finally got Bin Laden out of there. But they fought a war which we don't know. There also they fought that war for 13 years. Same thing also they did in the war with the ISIS, war with the Iraq, war with Libya, and so on and so forth. So this madness in the United States must stop at a time when their economy is falling down. They have a $27 trillion debt money. It is unparalleled, unbelievable. I think this is the time they need to shrink. I think Paul Bhai will agree one thing. Trump did not start a war. He tried to minimize it. I think that is the notion. The current government, especially Biden government, should try how to minimize, how to make it diplomatically right. Once that happens, I think we'll see some peace in the Middle East, in the Afghan areas. Thank you. জি অনেক ধন্যবাদ ভাই, আবার আসবো। পল ভাই, নাসির আলী খান পল। ধন্যবাদ। আমার অত্যন্ত সৌভাগ্যবান যে আমার সঙ্গে দুইজন অত্যন্ত জ্ঞানী, আমি যাদেরকে শিখতে পারি, এই দুজন লোক আলোচক আপনি আজকে নিয়ে এসেছেন। একদিন মনে করিনি অনেকের ক্ষেত্রে শিকার তেমন কিছু আছে, আলোচক অনেক সময় আমি এসেছি, দেখেছি, কিন্তু এই দুইজন যে এসছেন তাদের সঙ্গে এই জন্যই আমি আজকে রাজি হয়েছি আপনার সঙ্গে আসার জন্য, যে দুজনের নাম শুনেই আমি বলছি আমি আসবো, কেন আমি জানি তাদের জ্ঞান গরিমার কথা, তাদের এক্সপিরিয়েন্সের কথা, এক্সপার্টিসের কথা। ধন্যবাদ। আফগানের ব্যাপারটা মাহমুদুল্লাহ ভাই বলেছেন, মেজবা ভাই বলেছেন। এখন আমার চিন্তাধারা হয়তো একটু ভিন্ন হতে পারে, ভিন্ন থাকতেই পারে, একজন মানুষের চিন্তাধারা একটা ভিন্ন। ডোনাল্ড ট্রাম্পের যে প্ল্যানটা আফগানের সঙ্গে ছিল, ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা নেগোশিয়েট করেছে। ডোনাল্ড ট্রাম্প ইজ নট দ্য পারসন অফ ওয়ার। আমরা এটা প্রমাণ পেয়েছি, গোটা পৃথিবী এটা জানে। 4 বছরে উনি কোথাও একটা ডেড বডি আমেরিকায় আসেনি, আমেরিকান সোলজারে 4 বছরে। সো
ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছিল একটা নেগোসিয়েশনের মাধ্যমে স্লো উইথড্রল। বাইডেন যেটা মিস্টেক করেছে, ডিজাস্টার, হিস্ট্রির মধ্যে এই জিনিসটা লেখা থাকবে, যেই ডিজাস্টার বাইডেন গভর্নমেন্ট করেছে তারা সাডেন উইথড্রল করেছে। স্লো উইথড্রলের সঙ্গে আপনার যে কোনো দেশ ছাড়লে, দিস ইজ নট ভিয়েতনাম, ভিয়েতনামের সঙ্গে আপনি তুলনা করলে হবে না। ভিয়েতনামে আমরা একটা ওয়ারে পরাজিত হয়েছিল, বাধ্য হয়ে চলে আসতে হয়েছে আমাদের, কিন্তু আফগানে আমেরিকানরা পরাজিত হয় না। আজকে যদি 20 বছর তালেবানের এতই শক্তি ছিল, তাহলে কাবুল দখল করতে পারেনি কেন? Why it take them 20 years? Why they are taking over all these cities now? So you have to think, 20 বছর পারেনি, এখন কেন নিচ্ছে? এই যে স্লো উইথড্রল করেছে আমাদের বাইডেন, এটা ডিজাস্টার করে ফেলছে। নাম্বার 1, তার সবচেয়ে আগে উচিত ছিল সিটিজেনকে নিয়ে আসে, তারপরে আর্মিকে নিয়ে আসে। সে একেবারে রিভার্স করেছে। সে 10,000 সোলজারকে নিয়ে আসছে, 40,000 সিটিজেনকে সেই রকম একটা দেশে তালেবানের আন্ডারে। তালেবান কি ধরনের জঙ্গলি আমরা তার হিস্ট্রি দেখলে জানি, সেই দেশে রেখে দিয়ে চলে যাচ্ছে। আমেরিকান সিটিজেন 40,000 উইদাউট উইথড্রল। তারপরে আমেরিকার যে আর্মস অ্যান্ড অ্যামুনিশন ছিল, প্লেন ছিল, এই যে ট্রিলিয়নস অফ ডলারের জিনিস, এইসবকে ট্রান্সপোর্ট করে আমেরিকায় না নিয়ে এসে বা ডিস্ট্রয় না করে দিয়ে সম্পূর্ণ ওইভাবে ছেড়ে চলে যাচ্ছে এই বাইডেন গভর্নমেন্ট। দ্যাট ওয়াজ দ্য ডিজাস্টার, দ্যাট ইজ দ্য ডিজাস্টার রাইট নাও। সো এই জায়গায় আপনাদের একটু চিন্তা করতে হবে যে এই যে সোলজার উইথড্রলটা স্লো না করে অলনে সাডেন করলো, এটা বাইডেন গভর্নমেন্টের আমার মনে হয় না একটা খুব ভালো পদক্ষেপ হয়েছে। আজকে উনি বলেছেন যে না, 20 ইয়ার্স হয়েছে, এখন আমাদের তো সময় এসছে, আমরা এই দেশ ছেড়ে চলে যাব। যদি আপনি সত্যি মনে করেন 20 ইয়ার্সে অকুপাইড এরিয়ায় আপনারা থাকবেন না, then why you are living in Germany, Japan, Philippines, South Korea, Middle East for 75 years? Your soldiers are there. Why? If you are so generous, আপনার সোলজার অন্য দেশের মধ্যে থাকবে না, why you are not taking out your soldier from Germany, Japan? Second World War হয়ে গেছে 75 years. So এসব কোশ্চেন থেকে যায় আর কি। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমরা যারা সেন্সেবল লোক আছি, যারা ফ্রি ওয়ার্ল্ডের, যারা ডেমোক্রেটিতে বিশ্বাস করি, এখন আপনি যদি জোর গলায় বলেন তালেবান এসছে, ওরা দেশটাকে একেবারে সোনার ফসল করবে, ইসলামিক ওয়েতে রান করবে, আমরা 2021-এ আছি। এখন তালেবান যদি আমাদেরকে 100 ইয়ার্স ব্যাক নিয়ে যায়, যে মহিলারা, আগে দেখেছি আমরা, মহিলারা কোনো স্কুলে যেতে পারবে না, কোনো শিক্ষা নিতে পারবে না, আপনাকে ওই বোরখা পরে থাকতে হবে, উইথ নিকাব, আপনি বাইরে যেতে পারবেন না পুরুষ মানুষ ছাড়া। এই যে অপারেশন অফ দ্য উইমেন, হাউ বিং এ এডুকেটেড পার্সন and a person from a democratic world, I cannot support that. Impossible, I cannot support that. আমার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে আমি দায়ী থেকে যাব যদি এই ধরনের গভর্নমেন্টকে একটা সাপোর্ট করি। তো আপনার কথা হলো, আমার কথা হলো যে এই ওমেন অপারেশন অফ দ্য সিটিজেন, এইভাবে যদি একটা আফগান হয়, তাহলে তো আমাদের খুব দুঃখজনক ব্যাপার, যেটা আমরা আশা করি না। তবে যদি স্লো উইথড্রল হতো ডোনাল্ড ট্রাম্পের প্ল্যানে, তাহলে আমরা অনেক কিছু, ডোনাল্ড ট্রাম্প যে নেগোসিয়েটটা করেছিল, এটা আপনি বলতেও পারেন ফর কনস্পিরেসি থিওরিস্ট, আমি জানি না আপনারা রাজি হবেন কিনা, এটাও বলতে পারেন ডোনাল্ড ট্রাম্প হয়তো নেগোসিয়েশনটা করছিল আমাদেরই আমেরিকা একটা তালেবানই থাকবে, একটা পাপেট গভর্নমেন্ট থাকবে, যেটা আমেরিকার প্র্যাকটিস অল ওভার দ্য ওয়ার্ল্ড। পাপেট গভর্নমেন্ট থাকবে যেন এটা আউট অফ কন্ট্রোল না চলে যায়। আমরা দেশটা অনেক যুদ্ধ করেছি, অনেক ধ্বংস করেছি, এটাকে রিবিল্ড করে, আমেরিকা তো সবসময় রিবিল্ড করে। তো রিবিল্ড করার জন্য যেন একটা সুযোগ থাকে, অথচ এটা চেষ্টা করছে। জানি না আমি এখন তালেবানের যে গ্রুপটা এসছে, তাদের আন্ডারস্ট্যান্ডিং আমেরিকান গভর্নমেন্টের, এসব ভীষণ সিক্রেট ব্যাপার। আমেরিকান গভর্নমেন্টের সঙ্গে তাদের পলিসি কি ধরনের কমিটমেন্ট আছে, হঠাৎ করে তো দেখেন 20টা বছর ঢুকতে পারলো না। তারপর যখন আমরা পর্দায় দেখি যে আপনার পার্লামেন্টে এবং প্রেসিডেন্সিয়াল হাউসে গান নিয়ে লোক ঢুকতেছে তালেবান, পৃথিবীতে কোনোদিন এইরকম পাওয়ারের ট্রানজিশন দেখছেন যে গান নিয়ে লোক ঢুকে যাচ্ছে পার্লামেন্টের মধ্যে এবং রাজ প্যালেসের মধ্যে? তো এটা কিন্তু যতই আমরা বলি ইউ ওয়ান্ট টু বি পলিটিক্যালি কারেক্ট, বাট
at the end of the day, if we think about the Afghani people and those poor Muslim women, you have to think twice. It's very important, and I hope যারা আমরা এখানে আছি এডুকেটেড লোক তারা যেন টুয়াইস থিঙ্ক করি হোয়াটস গোয়িং অন। আরেকটা জিনিস বলি, আমেরিকান যেটা এইটা এখানে ডাটি গেম যেটা খেললো ডেমোক্রেট গভর্নমেন্ট, ইটস এ ভেরি ডাটি গেম। সাধারণ লোক বুঝবেন না, তবে আপনারা যদি একটু স্টাডি করেন বুঝতে পারবেন যে এই যে আফগানে কোনো কিছু ঠিক নেই। এখনো আমাদের ওইখানে 40,000 সিটিজেন একটা ডেঞ্জারের মধ্যে থেকে গেছে, আমাদের সব কিছু থেকে গেছে, কিছুই ঠিক নেই। কিন্তু এইখানে তারা স্টেট ভাগ করে নিয়েছে, রিফিউজি গুলো কোথায় যাবে? এবং খুবই দুর্ভাগ্যবশত আর সৌভাগ্যবশত, ডেমোক্রেটের জন্য সৌভাগ্যবশত যে তারা যেসব স্টেট চুজ করেছে যে আফগানি রিফিউজি আসবে, প্রতিটা স্টেটই সুইং স্টেট, সুইং ভোটিং স্টেট। কেন এরা যাবে এই আফগান লোক যেসব আসবে 25,000 বাইডেন গভর্নমেন্টের টাইমে, অবভিয়াসলি এরা সবাই ডেমোক্রেটের ভোটার হবে। সো এইখানে একটা খুব ফার্স্ট সাইডনেস নিয়ে একটা খেলা হয়ে গেছে ডেমোক্রেটের, যে তারা সুইং স্টেট গুলো ফোর্থলি এবং যেসব জায়গায় দিয়েছে ম্যাক্সিমামই আপনার সুইং স্টেট, তাদের ভোটার সংখ্যা বাড়ানো। তো এক দেখেন, কারো পৌষ মাস কারো সর্বনাশ, এখানে এক্স্যাক্টলি এই ব্যাপারটা হয়েছে। যখন একদিকে একটা অস্থিরতার ব্যাপার, মানুষ মারা যাচ্ছে, তখন আমরা চিন্তা করছি ভবিষ্যতে 2 বছর পর এদেরকে কুইক সিটিজেনশিপ দিয়ে কিভাবে ভোটার বানানো যায়। লেটস পুট দেম ইন দ্য সুইং স্টেট সো উই ক্যান টেক ওভার সাম সুইং স্টেট। এটা যদি গেম হয়ে থাকে, আই মাইট বি রং, বাট এটাই যদি গেম হয়ে থাকে কনস্পিরেসি থিওরিস্টদের, তবে এটা খুবই দুঃখজনক। ধন্যবাদ। হ্যাঁ পল ভাই, এই যে আমাদের মোহাম্মদ ভাই একটা কথা বললেন যে ট্রাম্পের সময় তো কমাই অনেক, সংখ্যাটা এত কম ছিল যে এখন আসলে কি এই সময়টা তাদেরকে সেখানে রেখে কি তালেবানদের মোকাবেলা করা বা এই যে এই পরিস্থিতি ট্যাকেল দেওয়া কি সম্ভব ছিল? না, সংখ্যার কথা না। আপনার জার্মানিও যে খুব বেশি সোলজার আছে তা না। আপনার যদি ট্রিটি হয় কারোর সঙ্গে, তাহলে আপনার সোলজার কিন্তু সেটাকে কন্ট্রোল করতে পারে। আর সোলজার থাকলে ওখানে যদি আমাদের একটা বেস থাকতো, তাহলে ওইটাকে অ্যাড করা, বিপদ যদি আসতো সেখানে সোলজার অ্যাড করা আমেরিকার মতন পাওয়ারফুল দেশের এটা কোনো ব্যাপারই না। এনি টাইম তারা উইদিন 24 আওয়ার সেখানে সোলজার দিতে পারত, তবে অ্যাটলিস্ট কন্ট্রোল থাকতো। এখানে যেন কেউ আসতো না হয়, যেটা মানে আপনার যারা একটু চিন্তা করে তারা একটু চিন্তা করছে যে এখানে কেওয়াস যেন না হয়ে যায়, এই কেওয়াসটাকে অ্যাভয়েড করার জন্য হিউম্যান লাইফ যেন এখানে বলে। পল ভাই, যে ট্রাম্প যেভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতে চেয়েছিলেন, বাইডেন সে ধারাবাহিকতা রক্ষা করেননি, বিষয়টা এমন? অফকোর্স করেনি, অফকোর্স করেনি বলে আপনি দেখেন পৃথিবীতে কোন দেশে দেখছেন সাধারণ সিটিজেন একটা দেশে থাকতে পারে না। আপনি আমরা আফগানি না, একটা আফগানি আপনি এয়ারপোর্টের সিনটা দেখেন, প্লেনে উঠে চাকা ধরে আছে, প্লেন উপরে উঠে গেছে, সেখান থেকে পড়ে 4 জন মারা গেল। সে rather die than stay in that country. He wants to die. সে প্লেনের চাকা ধরে উপরে উঠে গেছে, সেখান থেকে পড়ে মারা গেছে। কি এমন অবস্থা যে তারা এত হাজার হাজার লোক এয়ারপোর্টের রানওয়ের মধ্যে, আপনারা দেখছেন thousands of people, they want to leave the country. Why? Question is why. অনেক ধন্যবাদ পল ভাই। মোহাম্মদ ভাই, পল ভাই অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন। এখন শোনেন, বহু বছর আগে, পল সাহেবও জানেন, মাফ সাহেবও জানেন, বহু বছর আগে যখন আমেরিকা ওই প্রথম লটারি বিচারটার নাম কি ছিল, OP1, সারা পৃথিবী থেকে টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশন যা অ্যাপ্লিকেন্ট হয়েছিল 24 পয়েন্ট এসেছিল বাংলাদেশ থেকে। এখন আমাদের দেশে লোকরা এই মিডল ইস্টে, আরব সাগরে, লিবিয়ার পাশে এখানে যে মারা যাচ্ছে, সাগরে মারা যাচ্ছে, বুঝছেন? থার্ড ওয়ার্ল্ডের লোকদের মধ্যে একটা ডেসপারেশন আছে। আফগানিস্তানে দীর্ঘদিন যুদ্ধ, এর ভিতরে কেউ থাকতে চায় না, কোনো নর্মাল লোক থাকতে চাইবে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 1 কোটি লোক ভারতে শরণার্থী হয়ে গেছিল,
থাকার পরিবেশ ছিল না, সম্ভব ছিল না, জান মাল ইজ্জত সবকিছুর ভয় ছিল। সেরকম একটা পরিস্থিতির কারণে তারা জানে যে তালেবানরা আসলে তারা অনেকে নিরাপদ বোধ করবে না। কারা? যারা একটু ওয়েস্টার্ন এডুকেশন নিয়েছে, একটু মডারেট জীবনযাপনে বিশ্বাস করে, একটু লিবারাল জীবন, তারা বেশি সন্ত্রস্ত বোধ করেছে। ফলে এই একটা ব্যাপার সেখানে কাজ করেছে। যাই হোক, ইন জেনারেল কয়েকটা অনেকগুলো কথা উঠে এসছে। তো একটা আমাদের সময় আর তো 20 মিনিটের মতো। একটা হচ্ছে তালেবানরা এখানে ক্ষমতা নেওয়ার আগেই মানে কাবুল দখলের কয়েকদিন আগে ঢাকায় বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা ঘোষণা করেছেন বাংলাদেশ থেকে কিছু লোক আফগানিস্তানে তালেবানদের সাথে যোগ দেবার জন্য গিয়েছে। যাই হোক, সংখ্যাটা তিনি উল্লেখ করেননি, যে বিপুল হাজার হাজার তা বলেননি, একটু আভাস দিয়েছেন কয়েকশো হতে পারে। এটা আমাদের জন্য একটা আতঙ্কের কথা বাংলাদেশের জন্য। কারণ আপনার মনে আছে বেগম জিয়া যখন ক্ষমতায় ছিলেন লাস্ট 2007 সাল পর্যন্ত সামরিক বাহিনী মানে আরেকটা সরকার গঠন করার জন্য সামাইকু আদাকুর মতো করার আগে পর্যন্ত তাঁর আমলে বাংলা ভাইয়ের উত্থান ইত্যাদি নানা ঘটনা ঘটেছে। আর বাংলাদেশে এই ধরনের এই যে মৌলবাদী জঙ্গি গোষ্ঠী এক ধরনের ছিল, গ্রো করেছিল। তাদের কেউ কেউ স্লোগান দিয়েছিল, আমাদের দুই বিজ্ঞ আলোচক আপনার স্মরণ নিশ্চয় আছে, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। এইটা আমাদের জন্য একটা আতঙ্কের ব্যাপার। আফগানিস্তানের জন্য আমাদের দুঃখবোধ, এগুলো একটা দিক। যুক্তরাষ্ট্রের তড়িঘড়ি করে এই যে এখান থেকে আসার সিদ্ধান্ত, সেইটার মানে নানা দিক এগুলো তো আছে। বাংলাদেশ জন্য এখন একটা ওরা উৎসাহিত বোধ করবে, বাংলাদেশে যারা জঙ্গি তারা উৎসাহিত বোধ করবে। এবং আমাদের অনেকের ভিতরে কারো ভিতরে এক ধরনের কমপ্লাসেন্সি আছে যে বাংলাদেশে সম্ভবত শেখ হাসিনার গত 12 বছরের শাসন আমলে এই মৌলবাদী জঙ্গি গোষ্ঠীকে হয়তো প্রায় অনেকাংশে বিনাশ করে দেওয়া সম্ভব হয়েছে, বা এতটাই তারা দুর্বল করে ফেলা হয়েছে যে তাদের আর উত্থানের সম্ভাবনা নেই। আমি কিন্তু এরকম কোন ধরনের মানে বিপুল আশাবাদের মতো সিচুয়েশন সৃষ্টি হয়েছে বলে আমি মনে করছি না। আমি গতবার 17 সালে দেশে গিয়ে 18 সালে দেশ থেকে ফিরে এসেছি, দীর্ঘদিন ছিলাম, দেশের বিভিন্ন এলাকায় ঘুরেছি। একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, লোক ধার্মিক হবে, মানে যারা নিজ নিজ ধর্ম পালন করবে, এগুলো সব ঠিক আছে, অসাম্প্রদায়িক দেশ, সেকুলার হবে, এগুলো সব ঠিক আছে। মুসলমান বেশি, তাদের সবকিছু থাকবে, সবই ঠিক। কিন্তু ইউ লুক লেফট অর রাইট, ফ্রন্ট অর ব্যাক, আপ অ্যান্ড ডাউন, মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, ফুরকানি মাদ্রাসা, হেফজ মাদ্রাসা আর মসজিদে ভরে গেছে। আমাদের একটা ছোট্ট গ্রাম, আমি ছোটকাল থেকে আমেরিকা আসা পর্যন্ত মসজিদ ছিল 3টা। এখন সেখানে মসজিদ অনেক বেড়েছে। মাদ্রাসা তো ছিলই না আমাদের গ্রামে, পুরো সোনাগাজী থানায় 2টো মাদ্রাসা ছিল। এখন আমাদের গ্রামে কয়েকটা মাদ্রাসা হয়েছে, সোনাগাজী থানায় সম্ভবত 100-র বেশি মাদ্রাসা হয়েছে। এদের প্রোডাক্ট যারা হয়েছে তারা সবাই সন্ত্রাসী হবে তা ঠিক না। ধর্মশিক্ষা অবশ্যই জরুরি, কিন্তু এদেরকে কি শিক্ষা দেওয়া হচ্ছে এবং এই শিক্ষার উপরে কোনো কন্ট্রোল নেই। আমরা তো পাকিস্তানের উপরে নানা ব্যাপারে বিরূপ আছি। পাকিস্তানের সাম্প্রতি একটা উদাহরণ করে, এই 3-4 দিন আগে সেই দেশের প্রধানমন্ত্রী সিঙ্গেল কারিকুলাম সিস্টেম ইন্ট্রোডিউস করেছেন। সারা দেশে একটা কারিকুলাম লেখাপড়ার। শেষ লাইনে আমি ডনে পড়লাম, সেমিনারিজ গুলো, ও দেশে মাদ্রাসা ইত্যাদিকে ইংরেজিতে সেমিনারিজ বলে, মাদ্রাসা মক্তবেও কিন্তু ওই সিঙ্গেল কারিকুলাম হিসাবে পড়াতে হবে। ধর্মীয় শিক্ষার কয়েকটা সাবজেক্ট থাকবে, কিন্তু ওই সিঙ্গেল কারিকুলামের সাবজেক্টগুলো পড়াতেই হবে, বাধ্যতামূলক। তো বাংলাদেশে শেখ হাসিনার এই 7-8 সালে আসা সরকার আমলে সিলেটের যিনি আমাদের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন নাহিদ সাহেব, তখন বলা হয়েছিল সিঙ্গেল শিক্ষা ব্যবস্থা হয় নাই। এক ইংলিশ মিডিয়াম আছে, আর মানে বাংলা মিডিয়াম একটা সোকল্ড আছে, আর মাদ্রাসা। এখন সারা দেশে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের টোটাল ছাত্র সংখ্যা যদি আপনি হিসাব করেন, তার ভিতরে
এই বিভিন্ন 14 ধরনের মাদ্রাসা আছে বাংলাদেশে, 14 ধরনের ডিজাইনের, 14 ধরনের মাদ্রাসার ছাত্রছাত্রী সংখ্যা এখন এই টোটাল স্কুলের ছাত্রছাত্রী সংখ্যার চাইতে বেশি হয়ে গেছে। এই যারা ছাত্রছাত্রী হচ্ছে মাদ্রাসা মিডিয়ামের, তো তাদেরকে কি শিক্ষা দিচ্ছে তার উপরে সরকারের কোনো কন্ট্রোল নেই বাস্তব পক্ষে। সেখানে কি শিখছে, কি হচ্ছে না হচ্ছে তারা জান না। এবং এরা আজ যাই হোক, এরা সেকুলার বাংলাদেশে, গণতান্ত্রিক বাংলাদেশে বিশ্বাসী অধিকাংশ। আমি মানে সবসময় পাইকারি ভাবে কথা বলার পক্ষপাতী না, বা মাদ্রাসায় পড়েও একজন লোক আলোকিত ব্যক্তি হতে পারেন, কিন্তু সেই সংখ্যা হবে নগণ্য। বেশিরভাগ হবে মাদ্রাসা শিক্ষা যারা শিক্ষিত হবেন তাদের বেশিরভাগ বাংলাদেশকে তালেবান টাইপের একটা রাষ্ট্র করা। এবং এইখানে আমরা যেখানে আপনি আমি আমরা আমার দুই বিজ্ঞ বন্ধু যারা আছেন, আমরা যখনই কোথাও ওয়াজ শুনতে যাই, আমাদের ওয়াজগুলোতে দুটো সাবজেক্টের উপরে, একটা নামাজ কলমা ইত্যাদি, এটা ঠিক আছে, আরেকটা হচ্ছে মহিলা নারীদেরকে খালি ঘরে ঢুকানো, তাদেরকে খালি কাপড় চোপড়, এই দুইটা হচ্ছে মেইন সাবজেক্ট। সমাজের জন্য কল্যাণ আমাদের, আমি বহু বছর আগে একটু কথা বেশি বলছি, বুড়ো হলে বোধহয় কথা বেশি বলে, যাই হোক, আমি তরুণ সাংবাদিক যখন ছিলাম তখন থেকে পাকিস্তান আমল, ব্রিটিশ আমল থেকে পার্বত্য চট্টগ্রামে কুষ্ঠদের চিকিৎসার জন্য, কুষ্ঠরোগের একটা হসপিটাল আছে। আমি বিভিন্ন আলেম ওলামা এদের কাছে ওইটা তীব্র নিন্দা শুনেছি, এটা মিশনারিরা এসে করে। তো মিশনারিরা কুষ্ঠ হাসপাতাল করে কুষ্ঠরোগীর চিকিৎসা করতে পারে। বাংলাদেশের এই মাদ্রাসা শিক্ষায় যারা যাচ্ছেন তাদেরকে কেউ জনসভা করার ব্যাপারে কোনো বিধিনিষেধ আরোপ করেছে সরকারের পক্ষ থেকে, ধর্মের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে কেউ করেছেন? ইসলামে দুটো ইবাদতের বিধান আছে, একটা হচ্ছে আল্লাহর ইবাদত যেগুলা নামাজ কালমা হজ রোজা যাকাত, আর একটা হচ্ছে কর্তব্য, সমাজের প্রতি কর্তব্য, অন্যদের হক ইত্যাদি। আল্লাহ স্পষ্টভাবে বলেছেন একটা ইবাদত আমার, যেটা আমি ইচ্ছা করলে তোমাদেরকে ক্ষমা করে দিতে পারি, করব কি না করব সেটা অন্য কথা, কিন্তু অন্যটা কর্তব্য পালন না করে ক্ষমা করার এখতিয়ার আমি গড নিজের হাত থেকে ছেড়ে দিলাম। এই কথা কোনোদিন আলম সাহেবদের কাছে শুনেছেন? সামাজিক কর্তব্যের কথা বলেন। এই যে পণ নিয়ে বিয়ে হচ্ছে, একটা দরিদ্র রিক্সাওয়ালা, আপনারা যখন দেশে যান রিক্সাওয়ালার মেয়েকে বিয়ে দেবে, বিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছেও টাকা ভিক্ষা চাচ্ছি, জনে জনে গ্রামের থেকে চাঁদা তুলে তুলে তাকে 10,000 20,000 টাকা সংগ্রহ করে জামাইয়ের জন্য উপঢৌকন পণ তৈরি করতে হচ্ছে, আবার তাকে এটা সেটা দিতে হচ্ছে, মেয়ে গয়নাগাটি দিতে হচ্ছে। আমাদের আলেম সাহেবরা কি কোনো দিন কন্ডিশন দিয়েছিলেন যে আপনারা যদি পণ নেন আমি বিয়ে করাবো না? এটা তার ধর্মের কর্তব্যের মধ্যে পড়ে না? ফলে নানা এই সমস্ত আমাদের কর্তব্যগুলো, আমাদের সমাজের প্রতি কর্তব্য, মানুষের প্রতি কর্তব্য, আমাদের সমাজকর্ম করা। আপনারা দুইজনই তো নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডে জড়িত। আমাদের আলেম সাহেবরা কেন সামাজিক কর্মকাণ্ড এই ব্যাপারে জড়িত হন না, করেন না, এটাও তো আমাদের প্রশ্ন থাকতে পারে। এই সমস্ত কারণে বলছি, এই বাংলাদেশে এখন যে অবস্থা, এইখানে এই যে শিক্ষাটা হচ্ছে, দ্বিতীয় হজ হয় বাংলাদেশে, এই যে ইয়ের নামে কি নাম, এই যে ঢাকার পাশে যে হয় প্রতি বছর একটা তাবলিগ, তাই না? লক্ষ লক্ষ লোক সেখানে হচ্ছে। এই যে আবাদত বন্দেগী করা ভালো, আমাদের দুই প্রাক্তন প্রধানমন্ত্রী, এখনকার প্রধানমন্ত্রী যে কোথাও যে বসে একেবারে দিন মান সারাদিন বসে আবাদত করতে থাকে, আবাদত করা ভালো, কিন্তু কথা হচ্ছে দেশটাকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, মূল ধর্মের যে মূল শিক্ষা সেটার থেকে সরে ভালো। এই শিক্ষা আমাদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। আজকে তালেবানদের থ্রেট ওই দেশের জন্য আমরা চিন্তা করছি, আমেরিকার ভুল নীতির চিন্তা করছি। আমি তো এখন বাংলাদেশের জন্য, আমি বাংলাদেশের সিটিজেন ছিলাম, বাংলাদেশে আমার জন্ম, আমি অবশ্য এখনো বাংলাদেশের নাগরিকত্ব রেখেছি, এই দেশের নেইনি, কিন্তু সেটা অন্য কথা। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমি তো এখন শঙ্কিত যে বাংলা হবে তালেবান না আবার শুরু করে দেয়, এই সরকারকে উৎখাত করার জন্য না চক্রান্ত করে, এইটা একটা কথা। আর ওভারঅল জাপান, কোরিয়া, জার্মানি এগুলাতে এরা দখলদারি ফোর্স না, এরা হচ্ছে বাই এগ্রিমেন্ট সেখানে তারা রেখেছে, এটা ওদের রাষ্ট্র বা রাজনীতি কন্ট্রোল করে না এরা, সেটা অন্য আর একটা ব্যাপার, সেটা দীর্ঘ আলোচনার ব্যাপার। এই এক। 2 নম্বর, ট্রাম্প সাহেব ক্ষমতা যখন ছেড়েছেন তখন মাত্র 2,500 সৈন্য রেখে এসছেন, ফলে বাইডেন
এখন এই দুর্দশা দেখে যে প্লেনের চাক্কা ধরে 4 জন লোক যে পড়ে মারা গেল, এই সমস্ত ঘটনা হতো না এরা যদি মানে সৈন্য সংখ্যা বাড়িয়ে এই ডিসেম্বর পর্যন্ত একটা টাইম টেবিল ঠিক করতেন। কিন্তু সৈন্য সংখ্যা বাড়াতে হতো, 2500 দিয়ে কিছু করা যেত না। কমপক্ষে 25, 30, 40 হাজার সৈন্য বাড়িয়ে আরো 30-40 বিলিয়ন ডলার খরচা করে ডিসেম্বর পর্যন্ত রেখে এটা করতে হতো সম্ভবত। এছাড়া এই 2500 সৈন্য দিয়ে সীমিত তারা কোনো কিছুই করতে পারতো না। 1, 2 নম্বর, যেখানে এখন আরেকটা কথা মনে হচ্ছে, আমার বিজ্ঞ বন্ধুদেরকে বলছি, আমার কেন মনে হচ্ছে আফগান সোলজার যারা আমেরিকানরা ট্রেন করেছে তাদের ভিতরে এই সর্ষেতে ভূত ছিল, তাদের ভিতরে কিছু কিছু এই তালেবানের রিক্রুট ছিল, ভেতর থেকে খবর দিত এবং তারাই সম্ভবত এই সমস্ত ব্যাপারে একটা ভূমিকা পালন করেছে। ফলে একটা ডিমোরালাইজড হয়ে গেছে, আমেরিকার সাপোর্ট ছাড়া আমরা থাকতে পারবো না। আরেকটা হচ্ছে সর্ষের ভিতরে ভূত তাদের এই অবস্থা সৃষ্টি করছে। কিন্তু যাই হোক, আমেরিকার শিক্ষা একবার ভিয়েতনামে হয়েছে, অন্যান্য দেশে হয়েছে। এখন এইখান থেকে তারা যদি ভবিষ্যতের ক্ষেত্রে, আমেরিকা ইজ এ ডিক্লাইনিং পাওয়ার, এটা এই শতাব্দী মধ্যভাগ পর্যন্ত হয়তো মানে সুপার পাওয়ার থাকবে, তারপরে তার আর কোন লেভেলে নেমে যায়। এখন থেকে যদি তারা ওই মানে এইটা বুঝে ব্যবস্থা না নেয়, তাহলে চীনের উত্থান যতই তারা প্রতিরোধ করার চেষ্টা করুক না কেন, ভারতকে দিয়ে, জাপানকে দিয়ে, অন্যদেরকে দিয়ে, সম্ভবত সেই প্রচেষ্টা পুরোপুরি সফল হবে না। ফলে এই দেশ তাদের এই ডিবাকেল থেকে, এই বিপর্যয় থেকে তাদের একটা, আমরা এটা সমালোচনা হবে দীর্ঘদিন, কিন্তু তার চাইতে বড় কথা এই বিপর্যয় থেকে আমেরিকার সম্ভবত একটা শিক্ষা নিলে সেটাই মানে আমেরিকার জন্য, বিশ্বের জন্য খুব ভালো কাজ হয় বলে আমি মনে করি। আমাকে এরপরে আর সুযোগ না দিলেও আমি খুশি হব, আমি কথা বেশি বলেছি। আমি আমার 2 বন্ধুর থেকে শুনতে চাই। অনেক ধন্যবাদ মোহাম্মদুল্লাহ ভাই। মিজু ভাই, একজন অর্থনীতির দৃষ্টিতে, অর্থনীতিবিদ হিসেবে যদি বলেন যে আসলে লাভ ক্ষতির বিষয়ে যদি বলেন এই আফগানের আজকের অবস্থান পর্যন্ত, এবং পল ভাই যেমনটি বললেন, মোহাম্মদুল্লাহ ভাই বিশ্লেষণ করলেন। জি, আসলে ওই মোহাম্মদুল্লাহ ভাই কথার ফাঁকে বলেছেন বয়স বেশি হলে যা হয় আর জ্ঞান থাকলে তো উপায় নেই। তো মোহাম্মদুল্লাহ ভাই দুটোটাই আছে, সেজন্য উনি যুদ্ধ এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স করতে গিয়ে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার উপরে বিস্তারিত আলোচনা করেছেন। আমি একটু ডিফার করি ওই ব্যাপারে, এবং সেজন্যই সেটা নিয়ে আলোচনা করব না যে মাদ্রাসা শিক্ষা বাড়লেই যে সব কেবল আল কায়দা মুজাহিদিন হয়ে যাবে এমন কোনো ব্যাপার আমি দেখি না। তো তবুও সেটা ওনার মতামত ছিল, অসুবিধা নেই। আমরা ফিরে আসি আফগানিস্তান এবং ইন্টারন্যাশনাল বিষয়ের উপরে ভিত্তি করে। পল ভাইয়ের অংশ জ্ঞান গর্ব, আমি ওনাকে সবসময় ভালোবাসি। ওনাকে আমি জামাইকার মেয়র বলে থাকি, কারণ হি ইজ দি পায়োনিয়ার ইন দ্যাট রিগার্ড, দেয়ার ইজ নো ডাউট। ইফেন্ট বার্ডস এবং অত্যন্ত নলেজেবল, আমাদের সুযোগ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার একটু সিনিয়র আর কি, কিন্তু বাট উই আর কন্টেম্পোরারি, we are there, we are still alive and we are doing very good in this country. তো এখন বিষয়টা হচ্ছে ওয়ারের যে কথাটা আসতেছে, ট্রাম্পের কথাটা যেটা আসছে, আসলে আমরা যদি দেখতে চাই, এইভাবে যদি চিন্তা করি, আপনি রিগান থেকে বুশ পর্যন্ত যেই কতগুলি 16টা ওয়ার, আমার এখানে নোট আছে আমার সামনে, এই 16টা ওয়ারের আমি বলছিলাম 12টা ওয়ার রিপাবলিকানের দ্বারা স্টার্ট হয়েছে, ডেমোক্রেট দ্বারা বন্ধ হয়েছে। এখনো এটা একটা বন্ধের তিলিস্মত চলতেছে বর্তমানে। এই তিলিস্মতে দেখা যাচ্ছে যে ফেলিউরের একটা নিশানা আমরা আগেও স্বীকার করছি, বলছি, আমি তো নির্দ্বিধায় স্বীকার করি যে বাইডেনের যে সমস্যাটা আমি দেখলাম সেটা হচ্ছে নট অনলি দি প্রবলেম ওয়াজ ট্রাম্প লেফট 2500 সোলজার দেয়ার, এট দি সেম টাইম 4 বছরে সে তালেবানের সাথে মোটামুটি নেগোসিয়েট সে করছিল। পর্বের কথাটা আমি মেনে নিতে চাই এইভাবে যে আসলে তার উদ্দেশ্য ছিল যদি একটা এদের সাথে নেগোসিয়েট করতে করতে যদি পাপেট একটা তালেবান সরকার গড়ে দেওয়া যায়, তাহলে অন্তত কিছুদিনের জন্য ঠেকানো যাবে। এট দি সেম টাইম, বাই দিস টাইম আমেরিকা ক্লিয়ার হয়ে চলে আসবে, ভালো হইতো, কিন্তু সেটা আর হয় নাই। পলিসি, ট্রাম্পের পলিসি বাইডেন ফলো করছে কিনা, করে নাই, করা উচিত ছিল, এটা বলে কোনো লাভ নেই। এটা কোনো ট্রাম্প আসার পরও কোনো অবস্থাতেই ওবামার পলিসি ফলো করেন নাই, এখন বাইডেন আসার পরে কোনো অবস্থাতেই ট্রাম্পের পলিসি ফলো করবো না। দেয়ার ইজ এ রিজন, বিকজ উই নো রিপাবলিক এবং ডেমোক্রেটের দুইজন দুই মেরুতে অবস্থান করে, দুইজন দুইভাবে
তাদের ডেমোক্রেসিকে ডিফাইন করে, সেজন্য ওই ডিফারেন্সগুলি আসছে এবং মানামানি হয়নি। কিন্তু তারপরে যে যখন ফেল করে তার পলিসিতে, ইন্টারন্যাশনাল রিলেশনে, নেগোসিয়েশনে, সেগুলি আমাদের বলা দরকার। কারণ যেহেতু আমরা সুযোগ্য সিটিজেন, নট অনলি এই দেশের সিটিজেন, এই দেশে থাকতেছি, ছেলে মেয়ে বড় করতেছি, ডেমোক্রেসির সাথে জড়িত, whether it is something we need individually participate or not, we want our people to participate. সেজন্য ধরেন আমি যে অর্গানাইজেশন তৈরি করছি, একই কাজ, একই গোল, একই ভাবে আমরা অবস্থান করতেছি। বিষয়টা হচ্ছে ইকোনমি। American economy is falling apart. There is no if and buts. This year they presented $8.3 trillion budget, of which $3.8 trillion is deficit. They don't have money, but they want to spend. At the same time, কয়েকদিন আগে তো শুনলেন যে ইনফ্রাস্ট্রাকচার বিল $1.4 trillion মোটামুটি জয়েন্টলি রিপাবলিকান ডেমোক্রেট অ্যাপ্রুভ করছে। এখন আবার $3.4 trillion another one আসতেছে। They will continue to do that. The reason is that the asset that America has, it is 1/4 of the world asset America has. সেজন্য America can print dollar every night, every day, and that is what they are doing and they are spending. But at the end of the day, আমার মনে মোহাম্মদুল্লাহ ভাই শেষ পর্যায়ে যখন উনার মাদ্রাসার বক্তব্য শেষ হয়েছে, উনি চায়নার কথাটা মেনশন করছেন, আমার খুব ভালো লাগছে সেই কথাটা। ইয়েস, চায়না equally they are now wealth wise, they are almost there, but China will take another 100 years to become America. So by that time, আপনি বলেছেন mid of the century, আমার মনে হয় it will go end of the century. By that time, if the way Biden now has started funding these scientists, NASA, and Silicon Valleys, I think America will find something somewhere that will again flourish. Their economy will remain same, and everybody on earth wants to come to the United States because of the way the social system is here in this country. So সেটা এদের থেকে যাবে অনেকদিন যাবত, আমাদের জন্য সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে আমরা যারা পুয়ার কান্ট্রি থেকে আইসা এই দেশকে আমাদের দেশ বানাইছি তাদের জন্য। যেমন ধরেন আমাদের যদি শুধু বাংলাদেশিদেরকে নিয়ে ভাবি যে 3 লক্ষ বাঙালি আমাদের আশেপাশে থাকেন, এদের ভিতরে only 15 to 20% has a good job and good income. The rest of the Bangladeshis are on welfare. ফল ভাই ডিফার করে এই ব্যাপারে, যে ওয়েলফেয়ারে যাওয়া উচিত না, কিছু করে খাওয়া উচিত, ইম্পসিবল। কি করবে ফল ভাই? গাড়ি চালায়, সে গাড়ি এখন চালাইতে পারে না ঠিকভাবে। রেস্টুরেন্টে কাজ করতো, সব রেস্টুরেন্ট বন্ধ। হোটেলে কাজ করতো, হোটেল বন্ধ। আনএমপ্লয়মেন্ট চলতেছে 2 বছরের মতো। সামনে আনএমপ্লয়মেন্ট ছাড়া উপায় নেই। This is what it is. মানে reality is that 80% of our people depends on Medicaid, Medicare, food stamp, WIC, and unemployment right now, and so on. এবং আমি আপনি আমিও শখ, আমার মনে হয় আপনিও শুনছেন এটা, বহু ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করি যার জীবনে ব্যবসা ছিল না, ব্যবসার লোন নিতেছে সরকার থেকে, কারণ যে এটা একদিকে ইন্টারেস্ট ফ্রি, আরেকদিকে শেষ পর্যন্ত মাফ করে দিতে পারে, তাই না? আমাদের জনগণ এটা ইয়ে করতেছে, হয়তো সে এইসব টাকা দিয়ে আবার বাংলাদেশের জায়গা জমি কিনতেছে, দ্যাটস ফাইন, বাট দি আইডিয়া ইজ ভেরি সিম্পল। উইদাউট দিস they cannot live. There is no American dream. 80% of our Bangladeshis. So same thing, আমি যদি সাউথ এশিয়ানদেরকে চিন্তা করি, আমি শ্রীলঙ্কা 40,000 শ্রীলঙ্কানকে চিনি যারা স্ট্যাটেন আইল্যান্ডে থাকে, সব লাইন। আপনি নেপালি তো জ্যাকসন হাইট, উডসাইড, এভরিওয়্যার ফুল অফ নেপালিজ। এগুলি খালি রাস্তায় হাঁটে দেখবেন, কন্ডার দাঁড়ায় কথা বলে, 4 কাপ একটা ভাগ করে 4 ভাগ করে খায়। This is not America. So in that America, you need to stop all this war. I think ধরেন যে $300 million তারা ডেইলি স্পেন্ড করতো, আমার মনে হয় ওই কারণে রাশ করছে বাইডেন, কিন্তু স্টিল ইট ইজ এ রং স্ট্র্যাটেজি। আপনি যেটা বলছেন শেষ পর্যায়ে যে তাদের উচিত ছিল আরো কিছুদিন এটাকে প্রলং কইরা, বাই দিস টাইমে মোটামুটি একটা বলবাই মেনশন করছেন যে আমাদের লোকগুলিকে যদি বাইরে করে নিয়ে আসতো, রেগুলার সিটিজেন যারা, তাদেরকে, তারপরে আর্মির লোকদেরকে নিয়ে এক পর্যায়ে তারা এসে এয়ারপোর্ট দখল করে ফেলাইতো, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আবার ওইটাও সত্য, এই যে $2 trillion in Afghanistan, you are right, almost $1 trillion is their arms, ammunitions, those Apache helicopter, jeeps, they are leaving everything behind. And Afghan soldiers, Al-Qaeda is now jumping on them. If you look into the news, so this is a totally disaster, and I have no way of not accepting this, because I accept this. ভাই, এই যে হঠাৎ করে চলে আসাটা, সেটা আসলে
সে ব্যাপারে বিশ্লেষণটা কি বলবেন? না না, ওই তো বিষয়টা আসলে তারা যে টার্গেট দিছিল অগাস্ট 31, এখনো তারা অগাস্ট 31 বলতেছে। এখনো তারা মনে করে যে অগাস্ট 31 ভিতরে প্রতিদিন বোধহয় 40,000 করে লোক বাইর করতেছে, তাদের শেষ পর্যন্ত সব লোক তারা বাইর করতে পারবে। That is what they think. And also I think still they are negotiating. I think you heard about it a week ago. I heard that they are negotiating with the foreign countries, with the Al-Qaeda. Al-Qaeda, nobody is in power. Everybody is Al-Qaeda now in Afghanistan. By Mohammad bhai যেটা বলছেন বাংলাদেশ থেকে এখন না, আমি 1960 দিকে 70 I think 73 যুদ্ধ, 67 এর যুদ্ধ, and এরপরে লেবানন বৈরুতের যুদ্ধে তখনও শুনছি বাঙালিরা পালেস্টাইনিদের কাছে গেছে, সেখানে যুদ্ধ করছে, কিন্তু ফিরে আসি এখন পর্যন্ত বাংলাদেশকে উৎপাত করে নাই। সুতরাং ওইসবই খুব কম করা উচিত আমাদের, কারণ আমাদের ছেলেরা যাবেই, এটা সারা পৃথিবী থেকে লোক আসতেছে ওখানে যুদ্ধ করার জন্য, কারণ দিস ইজ হোয়াট ইট ইজ, ইউ ক্যানট স্টপ দ্যাট, দেয়ার ইজ নো ওয়ে ওয়ান ক্যান স্টপ দ্যাট। এই জন্যই এখন আবার তারা ওই আফগানিস্তান মানে বাঙালি তালেবান হওয়ার জন্য যাইতেছে। I don't mind, few of them will go always. There is always this thing happens when millions of people. ওই পলমা যেটা বলছেন প্লেন থেকে পড়ে যাচ্ছে, আসলে এয়ারপোর্টের সিনারিটা বড় করুন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু you have to think this way, 39 million people, 339 million people in Afghanistan. Maybe a million is now trying to escape, but the remaining 38 million people will be still there, and they will have a life. And now আপনি যেটা বলছেন আমিও আপনার সাথে একমত, যে তারা যদি মনে করে যে সমস্ত উইমেন আবার ঘরে ঢুকে যেতে হবে, লেখাপড়া করতে পারবে না, I am not for that. I think this will be unfair. ইসলামের বিরুদ্ধে। I don't know what kind of Islam they are following, but that is what Islam says, that everywhere, even আমরা তো জানি খাদিজা রহমতুল্লাহ আলাইহি ছিলেন সবচেয়ে বড় বিজনেস ওমেন তখনকার দিনে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন কোন এক যুদ্ধে, মানে this is what Islam is all about. I think education is the most important part that we have to do in another discussion. তো এখন আমরা যেটা মনে করি economically America is down. They has spent $16 trillion in last 30 years for nothing. All the war they lost, all of them they lost, except 4 of them they went and bombed, like in Bosnia Herzegovina, if you remember, when Muslims are getting killed a lot, so they went, Clinton went there and just bombed all the places and came back without any casualty. Same thing they did in Syria, in Iran occupied Iraq. Recently, the Biden did twice, I think. Once they bombed in Iraq, where Iranian are controlled, and then also Syria, where Iranian are controlled. So I think this kind of war they will continue, because America has all the ammunitions, all the supplies comes from the Republicans. আপনারা জানেন ওই যে বুশের ভাইস প্রেসিডেন্ট ছিল, কি জানেন নাম, 8 বছর ছিল, ডিক চেনি। ইরাকের সব সাপ্লাই দিত ডিক চেনি। পানির বোতল ছিল $16, যেটা এখানে 22 সেন্টস কস্টকোতে, মানে এমনি হয়তো পাইকারি কিনলে 10 সেন্ট করে পাওয়া যেত, সেটার দাম ছিল $16 ইরাকে। এগুলি সব ডিক চেনি সাপ্লাই দিত, এবং সমস্ত রিপাবলিকানরা এগুলি সাপ্লাই করে। সুতরাং ওয়ার হ্যাজ টু বি দেয়ার, but we are saying that don't fight a war that is killing our own children. As you know, nearly 3,000 American children got killed there, and I'll say I think around 28,000 got wounded, and many of them for life, and so on and so forth. So all these things, this war has not given America anything, either in Iraq war, in Afghanistan war, in ISIS war. ISIS also, they fought that war very badly. I think at the end of the day, Trump killed that guy. What is the head of the ISIS guy, which is good thing, and I was happy about that when Osama bin Laden got killed, and then this ISIS guy got killed. At the end of the day, America needs to do for Americans. America has to build America, is infrastructure. They said that every day, somewhere in America, 2 or 3 bridges fall from their structure. So I think America should get back into this. আফগানিস্তানকে নিয়ে অর্থনৈতিক বিষয়টা যদি বলেন, চীন এবং আমেরিকা দুই দেশের মধ্যে সেখানে কি হবে? I think look, America will be out, because America will not be able to give money there. China, not only in Afghanistan, China is going to go deep there. China will be, I don't know whether you know this, China even went all the Pacific and Atlantic Oceans island. They are going there, they are buying those islands from the land. There is a king and queen there.
there is a president, prime minister in those countries too. But China is going there, giving them millions of dollars, and they are making it Chinese kind of territory. It is not, they are not, and also Chinese people are moving there too. They are, all the business are taken over by even these Caribbean islands, I can give you 10 names. So China is, that is what they are now doing all across even in Muslim countries, when they are killing the Muslims in China, putting them in concentration camp, is still Muslim countries are not saying anything because they need China's money. So China will be taking over Afghanistan. The good thing is that they will not take over the way Russia tried 20 years, and then America tried 20 years. They will be there by giving them the money, loaning them, and building their structure, and so on and so forth. I hope America comes back and there is a government which should be able to run that country, and that country government at that time, whether it is Al Qaeda or no, I don't know who will be, because they have to have an election in the future. America has to have a relation with them. Again, if it is that the way we are hearing from this CNN news and other news, that the Afghan Muslims are worried, Afghan population are worried, if that happens, then it will be another chaos for another, how long, we don't know. Because the West will not stop there. They will do something, will try to infiltrate again, because of the reason that if this humanitarian, those who are there, they keep reporting that exactly this is what is happening. So Afghan economy, there is no economy for Afghan, because Afghan economy is shattered. The question is that how they can rebuild Afghan depends on that. Is the peace will come there? If peace comes, then the international community from abroad will go there and invest there. Without the investment, they will not change. Of course, as you have seen, we came here from Bangladesh, and we are sending money to Bangladesh. Our Bangladeshi people are worldwide, they are sending money. That is why our economy is very strong in Bangladesh compared to other South Asian countries. Same thing will happen. Afghan people, those who are in abroad, especially America has a lot of Afghans. If they are sending money, that will be their only economy going forward. ধন্যবাদ নিজাম ভাই। পল ভাই, জি, শুনলেন আমাদের দুই বিজ্ঞ, আমাদের মির্জা ভাই এবং মোহাম্মদ ভাইয়ের কথা, এবং সর্বশেষ আসলে কি হবে? প্রথমে আমি বলি, আমি মেজবা ভাইয়ের কয়েকটা কমেন্টের উপর ডিফার করছি। মেজবা ভাই বারবার বলছে রিপাবলিকান 12টা যুদ্ধে জড়িত হয়েছিল, ডেমোক্রেটরা যুদ্ধ করেনি 12টা, তারা অনেক কম 4টা করেছে। কিন্তু সবচেয়ে ওয়ার্ল্ডের হিস্ট্রির মধ্যে সবচেয়ে ভয়াবহ, যেখানে মিলিয়নস অফ লোক মারা গেছে যেই দুটো যুদ্ধে, সেটা আমাদের ডেমোক্রেট ভাইরাই করেছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এন্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এন্ড কোরিয়ান ওয়ার। আর আপনি কোথায় তারওয়াল নিয়ে কে যুদ্ধ করে 10 জন মারা গেছে, ওটাকে যদি এক কাউন্ট করেন, তাহলে আমরা 12টা কেন, আমরা 24টা হয়ে যাব। যে তারওয়াল নিয়ে যুদ্ধ করে বা 2-1টা গুলি টুলি মারে, 2-1টা লোক মারা গেছে, কিন্তু আসল কিন্তু ওয়ার মঙ্গার এই ডেমোক্রেটের মধ্যে আছে, এবং তারা এটা প্রমাণ করে দিচ্ছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এটা ইতিহাসের পাতায় লেখা আছে, কত মিলিয়ন লোক মারা গেছে আপনারা নিজেই জানেন। অতএব এটা কম্প্যারিজনই আছে না। ডেমোক্রেটরা এটা গোল্ড কাপ পাওয়া ওয়ারের ব্যাপারে, যে কোনো ওয়ারের ব্যাপারে এটা গোল্ড। আচ্ছা, এখন ডেমোক্রেসির কথা চিন্তা করে দেখেন, আজকে আমেরিকার ডেমোক্রেসি কোথায় গেছে আপনারা দেখেন। আমেরিকান নিউজ মিডিয়া দেখেন, আমাদের প্রেসিডেন্ট সাহেব আসতেছে, বক্তব্য দিচ্ছে, দিয়ে কোনো কোশ্চেন নেয় না, সে কোনো কোশ্চেন রিপোর্টারের কাছে নেয় না, হি জাস্ট ওয়াক আউট ফ্রম দেয়ার। আর আমেরিকা একটা ডেমোক্রেট কান্ট্রি, এত বছরে 245 বছরের ডেমোক্রেট কান্ট্রি, গভর্নমেন্ট যে আছে তার হেড অফ দ্য স্টেট আপনার কোনো কোশ্চেনের উত্তর দেয় না, হি ওয়াক আউট ফ্রম দ্য জার্নালিস্ট, নোবডি সেজ নাথিং। উনি তো এখন লেফট মিডিয়ার একেবারে গড, অতএব নোবডি, সিএনএনও বলবে না, এমএসএনবিসিও বলবে না, এবিসিও কেউ বলবে, কোথাও পাবে না, দেখতে পাবেন না। অথচ তারপরে দেখেন আফগান তালেবান গভর্নমেন্ট, যাকে আমরা বলছি, যাদের বলছি এদের ডেমোক্রেসি ডি জানে না, এরা ওমেনদেরকে পিটায়, এদের ওমেনকে সাপ্রেস করে, হ্যাঁ, মুসলমান
একটু এদিক ওদিক হয়ে গেলেই আপনাকে গুলি করে উড়াই দিবে। হ্যাঁ, এই পাপি। সেই আফগান গভর্নমেন্ট during the press conference he is taking the question from the journalist. What a shame! American president আপনার জার্নালিস্টের কোশ্চেন নেয় না, আফগানি যে হেড, যে তালেবানের হেড, সে কোশ্চেন নিচ্ছে। তো আজকে দেখেন আমরা কোথায় যাচ্ছি। মাহমুদুল্লাহ ভাই বলছে 2050 সালের মধ্যে আমেরিকা হয়তো আর সুপার পাওয়ার থাকবে না। মাপ মেজবা ভাই উচ্চাকাঙ্ক্ষী লোক, খুবই পজিটিভ মাইন্ডেড, উনি বলছে আরো 100 বছর যাবে। জো বাইডেন যেভাবে দেশ চালাচ্ছে এটা 2030 পর্যন্ত যাবে না। আমেরিকা 2030 পর্যন্ত টিকবে না যেভাবে যাচ্ছে। আজকে তেলের দাম দেখেন, $5, nobody talks, কেউ কথা বলে না। $29 ছিল ডোনাল্ড ট্রাম্পের সময়, আজকে গ্যাসের শর্টেজ। আজকে দেখেন মানুষজন কাজে ফিরতে চাচ্ছে না, আনএমপ্লয়মেন্ট এত। যাকেই আমি কল করি, বল ভাই সেপ্টেম্বরের পর দিয়ে আমার একটা লোক দরকার আছে, বলে না না এখন চাকরি করবো না, সেপ্টেম্বর পর্যন্ত আনএমপ্লয়মেন্ট পাবো। এই মাহমুদ বাবা যে বললো 80% লোক আমাদের দেখেন যে করছে, আনএমপ্লয়মেন্ট, তারপরে ওয়েলফেয়ার, ফুড স্ট্যাম্প, হিফ, হ্যাঁ, তারপর একটা নতুন হয়েছে হোম কেয়ার থেকে পয়সা পাচ্ছে $600 উইক এক একজন, হাজবেন্ড ওয়াইফ দুজন হয় $1200 উইক, ইটস এ বিগ অ্যামাউন্ট। তো এখন আমাদের যদি বাঙালিরা এইসবের দিকে গা ভাসিয়ে দেয়, তাহলে আমাদের সামনের যে জেনারেশন খুব একটা আমরা সুফল পাবো না। কেন আমি সবসময় একটা এক্সাম্পল দিই, দেখো আমি এই দেশে বহু বছর, আমি এই কালোদের কালচার, স্প্যানিশদের কালচার এইসব দেখে অভ্যস্ত। এদেরকে এই ওয়েলফেয়ার দিয়ে জেনারেশন ওয়াইজ, একজন না, গ্র্যান্ডফাদার, গ্রেট গ্র্যান্ডফাদার খেয়েছে, বাবা খেয়েছে, ছেলে, নাতি, সবাই ওয়েলফেয়ারের মধ্যে আছে। গ্রেট গ্র্যান্ডফাদার, চেইন, একেবারে চেইন। তো আমি বলি বারবার, এই কালো এবং স্প্যানিশ এদের কালচারের মধ্যে যায় না। এরা $700 জ্যাকেট পরে, লেদার জ্যাকেট, $500 স্নিকার পরে, বাসায় আসে রাতে রেফ্রিজারেটর খুলে দেখে খাওয়া নেই, পানি খেয়ে ঘুমায় যায়। দ্যাটস দেয়ার কালচার। প্লিজ বাংলাদেশি, আই বেগ ইউ, ডোন্ট ফলো দিস কালচার। আইফোন, $1200 আইফোন, কাজ কি করেন? বলে $9 পার আওয়ার চাকরি করে, $9 পার আওয়ার ডাঙ্কিং ডোনাটে চাকরি করে, $1200 তার কাছে সেলফোন। সো দিস ইজ রং। এইভাবে যদি আমাদের নতুন প্রজন্ম বা যারা আসছে তারা যদি এইভাবে আমেরিকা চলে, আমরা এসছি, I came here with $10 in my pocket, $10, and I build up from there. I used to get $2.10 per hour. আমার স্যালারি ছিল ডুয়েন্ডি ডে ড্রাগ স্টোরে, রাইট? আমি $70 চেক পেয়েছি উইকলি, বাট উই আর সার্ভাইভার, কিন্তু ওয়েলফেয়ার নেইনি, কোনোদিন কার কাছে হাত পাতেনি। সো এই অ্যাটিটিউড যদি আমাদের যেসব নতুন বাঙালি আসছে, আপনারা যদি এই ইজি মানি পেয়ে ভুলে যান, আর কিছু কিছু দুঃখ হয়, টেলিভিশন চ্যানেল আছে আমাদের বাঙালি যারা প্রমোট করে, তাদেরকে বলা হয় যে আপনারা তাহলে পাবলিক ইনফরমেশন হয়ে যান, আপনারা তো রেগুলার টেলিভিশন না। সেখানে আপনি দেখবেন স্টিমুলাস প্যাকেট কিভাবে পাবেন, এইখানে টাকা কিভাবে পাবেন, ওইখানে টাকা কিভাবে পাবেন, ফুড স্ট্যাম্প করার থেকে নেবেন, ফোন নম্বর নেন, ওয়েলফেয়ার কিভাবে খাবেন, ফ্রি হাউজিং কিভাবে পাবেন। হ্যাঁ, আপনার ল্যান্ডলর্ডদের পয়সা দেয় না, 2 বছর ধরে ভাড়া আটকায় রেখে দিচ্ছে, আর নিজে বাংলাদেশে বাড়ি কিনছে, বাফেলোতে যায় বাড়ি কিনছে। লুক এট দিস মেন্টালিটি। এই জন্য কি আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ একটা দেশে এসেছি? এদের ভালো জিনিসটা কি আমরা নেব না? এদের ভালো জিনিসটা নিতে হবে, যেটা মাহমুদ ভাই আপনি এটার উপর খুবই ইম্পর্টেন্ট কথা বলেছেন। আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। এবং আমার মনে হয় মাহমুদুল্লাহ ভাই সবসময় বলে, আমরা যারা সো কল মানে বলি নিজেদেরকে কমিউনিটির সঙ্গে কথা বলি, সামাজিক কাজে আছি বলেই তো আপনারা ডাকছেন টেলিভিশনে, আমাদের কিন্তু এটা প্রমোট করতে হবে বাঙালি, যে আপনারা ওই ওয়েলফেয়ার নেশন হয়ে যান না। আমেরিকা এমন একটা জায়গা যেখানে স্কাই ইজ দ্য লিমিট। এখানে কেনিয়ায় যে বাপ ওবামাকে ছেড়ে চলে গেছিল কেনিয়াতে তাদের অবস্থা খুব খারাপ, তাদের গ্রামের বাড়ি দেখছেন, সেইখানকার এক ছেলে আছে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। অতএব আমেরিকা ইজ সাচ এ কান্ট্রি, এখানে রিয়েলি স্কাই ইজ দ্য লিমিট। আপনি যদি নিজেকে গড়তে চান, যা করতে চান, আপনার গোল ঠিক থাকলে ইউ ক্যান রিচ দ্যাট গোল। কিন্তু গোলটা যেন আপনার ওয়েলফেয়ার না হয়,
গোলটা যেন আপনার ফুড স্ট্যাম্প না হয়, সাময়িকের জন্য খুব ভালো লাগবে। আর আফগানের ব্যাপারে বলি, আফগান উইল প্রে ফর দ্য বেস্ট অলওয়েজ, আফটার অল ইটস এ মুসলিম কান্ট্রি, আমরাও মুসলমান। আর তবে খারাপ লাগে, এই সিএনএন একটা রিপোর্ট দেখলাম, সিএনএন এক মহিলা, হোয়াইট মহিলা, সে 2 দিন আগে, মানে এটা হওয়ার পর, এটা হওয়ার আগে, ঠিক উইথড্রল হওয়ার আগে, তালেবান আসার আগে, তার আগে তার আমি রিপোর্ট দেখেছি, সে একটা হোয়াইট লেডি স্কার্ট পরে মাথায় কিছু নেইটাই সে রিপোর্ট করছে আফগান থেকে। আজকে তাকে দেখছি সে পিছনে কাবুল শহর দেখাচ্ছে, বলতেছে যে ইটস এ ভেরি ফ্রেন্ডলি সিচুয়েশন। আর সেই মহিলা আমি দেখে বুঝতেই পারিনি, মানে পুরো হেজাব লাগায় বসে আছে, পুরো আগা গোড়া মুখটা বের করে রাখছে হেজাব পরে, আর বলছে যে ফ্রেন্ডলি সিচুয়েশন। মাই ফ্রেন্ড, মাই কোশ্চেন, ইফ আফগানিস্তান and Taliban is a friendly situation, তুমি একটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মহিলা, কয়েকদিন আগে স্কার্ট আর হেজাব ছাড়া ছিল, why you are wearing the hijab? Do you have any fear? Of course you have some fear. You are afraid. So how come that situation is normal? তো এই ধরনের জিনিসগুলো আপনাদের ওয়াচ করতে হবে, তাই না? এইসব ফেক নিউজ, ফেক সব এই বলে। তো যাই হোক, বেশি বলবো না। আমরা শেষ পর্যায়ে পল ভাই, বাংলাদেশের যে বাংলাদেশের আসলে সামনের কি দেখছেন এই পরিস্থিতিতে? বাংলাদেশের মানে বুঝলাম, বাংলাদেশের বিষয়ে যদি বলেন, আমরা মোহাম্মদ বলেছেন, বলেছেন, বাংলাদেশে আমরা হতাশ হয়ে যাই। শুনেন, আমরা যারা বাংলাদেশ ছেড়ে আসছি, যারা বাংলাদেশকে ভালোবাসি, সত্যি মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, আমাদের মনটা বড় কাঁদে যখন দেখি বাংলাদেশের দুর্নীতি যে আকাশ ছোঁয়া হয়ে গেছে। এবং এই দুর্নীতির জন্য যখন দেখি আমাদের প্রধানমন্ত্রী এই দুর্নীতির লোকদেরকে দায়ী করছে, আমি সেদিন একটা পোস্ট দিয়েছিলাম প্রধানমন্ত্রীর, যে আপনি হেড অফ দ্য স্টেট, আপনি তো দায়ী করতে পারেন না, আপনি তো দায়িত্ব নিতে হবে। আপনার আন্ডারে যদি কোনো দুর্নীতি হয়, আপনার ছত্রছায়ায় যদি দেখতে এত দুর্নীতি হয়, তাহলে কিন্তু সেটা আসে আপনার উপরেই বর্তাবে। আজকে দেখেন শেখ হাসিনার আশেপাশে কারা আছে, যারা রিয়েল আওয়ামী লীগার, যারা আওয়ামী লীগের আদর্শ নিয়ে চলে, বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করে। একটা বঙ্গবন্ধু যে একটা বাংলাদেশ চেয়েছিল, সোনার বাংলা, যেখানে সবার খাওয়া থাকবে, কাপড় থাকবে, অন্ন বস্ত্র চিকিৎসার ব্যবস্থা থাকবে, মিনিমাম এডুকেশন থাকবে। হ্যাঁ, আজকে এইসব সব ছেড়ে দিয়ে আজকে দেখেন এই যে কাউয়া, হাইব্রিড আর নব্য আওয়ামী লীগরা আজকে 300 টাকা দিয়ে একটা মুজিব কোট পরে নেয়, সে হয়ে যাচ্ছে মুজিববাদী। কি অস্থির অবস্থা! আজকে নিউ ইয়র্ক শহরে দেখেন সবাই আওয়ামী লীগের, ভরা, সবাই আওয়ামী লীগ হয়ে গেছে, তাই না? তাদের নীতি আদর্শ কি? আমাকে জিজ্ঞেস করে আওয়ামী লীগের লোক, বড় নেতা, আমি একবার বলছিলাম যে আওয়ামী লীগের ম্যানিফেস্টো জানতে হবে। আপনার বলে ম্যানিফেস্টো কি জিনিস? তো এইসব লোক আওয়ামী লীগ করে, তো দুঃখজনক ব্যাপার। আজকে আওয়ামী লীগ বলতে আপনার পার্টি সেন্টারে চেয়ার উঠে মারপিট, কোনো মিটিং করতে পারে না। একটা লোক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন বানান, তাকে জেনারেল সেক্রেটারি বানান আওয়ামী লীগের, তখন সে 2 বছর ব্যস্ত থাকে কিভাবে তার পজিশনটা রাখবে, কাকে র্যাঙ্ক মারবে, কে তার বিরোধী দল, এই করতেই তার 2 বছর চলবে। সে একটা ভালো কাজ কিভাবে করবে, বাংলাদেশকে আমেরিকায় যে প্রমোট করবে, বাংলাদেশের অসুবিধা কোনো, এই যে ভ্যাকসিন ছিল না, দেখেন ভ্যাকসিনের অসুবিধা ছিল, কত অসুবিধা, এই লকডাউনের সময় মানুষ মারা যাচ্ছে, তা কিছুই কাজ করতে পারে না। কেন? তাদের মাথায় চিন্তা, আমাকে কালকে সকালে উঠে কে গ্রুপিং করে আমার পোস্টটাকে ছড়াই দিবে, পোস্টটাই তাদের কাছে বড় কথা। এক অস্থির রাজনীতি দেশেও চলছে, এখানেও চলছে। এটা বন্ধ হতে হবে। এটা যদি বন্ধ না হয়, আমার মনে হয় 75-এর রিপিটিশন হবে আবার বাংলাদেশে। এটা কেউ রক্ষা করতে পারবে না। হিস্ট্রি উইল রিপিট ইটসেলফ। এবং আফগানিস্তানের এই মানে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের প্রভাব কতটুকু দেখছেন বাংলাদেশের উপরে? সেটা আফগানিস্তানের সঙ্গে তো এই যে মাহমুদুল্লাহ ভাই বললো, কিছু হলেই তো এই যে হারে মাদ্রাসা, ওই যে বললো যে আমি এটা লক্ষ্য করেছি যে মাদ্রাসার সংখ্যা অতিরিক্ত বেশি। আমি এবার এই লকডাউনের সময় আমার দেশের বাড়িতে কিছু দিয়েছিলাম টাকা, যে লকডাউনের সময় লোকজন অসুবিধা আছে, ঠিক আছে তোমরা ডিস্ট্রিবিউট করো, তবে মাদ্রাসার লোককে, এতিমখানা আর যারা ফকির এদেরকে দিও না। ওরা হাঁটছে, বলবে আপনার এদেরকে না, এরা 2 বেলা মাংস খায়,
আজকে আপনি যে কোনো এতিমখানা যান, যে কোনো মাদ্রাসা যান, 2 বেলা তারা মাংস খাচ্ছে, প্রচুর তাদের খাওয়া, তাদের কোনো এটা অভাব নেই। অভাব হচ্ছে সেই লোকের যে চাইতে পারে না, যে দিন আনে দিন খায়। একটা রিক্সাওয়ালা, লকডাউনে তার অসুবিধা হচ্ছে, একটা দোকানদার তার অসুবিধা হচ্ছে, একটা হকার, প্রত্যেকের হকার কত অল্প পয়সা কামায়, সবকিছু লকডাউন, তার কামায়নি, তাদেরকে হেল্প করে। দে নিড দ্য হেল্প, নট দোজ পিপল। ফকিরদেরও আজকাল খাওয়া আছে, প্রচুর খাওয়া আছে। যাই হোক, বাংলাদেশের কথা চিন্তা করলে এই দেশকে তো আমরাই স্বাধীন করেছি, কত লোক রক্ত দিয়েছে, সেই দেশের আজকে এই অবস্থা। ব্যাংক লুট হয়ে যাচ্ছে, স্টক মার্কেট লুট হয়ে যাচ্ছে, এক একজন লোক সাইন করে কোটি কোটি টাকা বানাচ্ছে। কানাডায় বেগম পড়া হচ্ছে, আমেরিকায় লোক এসে বাড়ি কিনছে অল ক্যাশে, দেশ থেকে টাকাটা চলে আসছে। দেশের ভিতরে থাকলে অন্তত 10টা ভাই আপনার চাকরি পেত। টাকাটা যদি বাইরে না আসতো, দেশেই যদি ওনারা কিছু ইনভেস্ট করতো, টাকাটা বাধ্য ব্যাংকে তো ফেলে রাখবে না, দেশের লোক একটু চাকরি পেত, দেশের লোক উপকার হতো। কিন্তু এই যে ফাইনাল হয়ে চলে আসছে, এটা আপনি কেন দোষ দিচ্ছেন? তাদের দোষ তো গভর্নমেন্টের। গভর্নমেন্ট শুড মেক দ্য ল টু স্টপ অল দিস ননসেন্স। আপনি এমন ল বানাবেন যে বাংলাদেশ থেকে টাকা বাইরে আসবে না। আপনি কয়েকটা কঠিন শাস্তি দেন, হ্যাং সামওয়ান, পানিশমেন্ট দেন, যাবজ্জীবন কারাদণ্ড দেন, 2-একটা এক্সাম্পল দেখান। যদি এসব না করে কি বলবো, দুঃখ লাগে। ধন্যবাদ পড়বে অনেক। আচ্ছা, আমি আমরা শেষ পর্যায়ে জি না, সেটাই জন্য দুটো, একটা আফগানিস্তানের অর্থনীতির ব্যাপারে। ওরা যে মোল্লারা, মানে তালেবানরা প্রেস কনফারেন্স করেছে, কয়েকটা কথা বলেছে। একটা হচ্ছে যে তারা আগের সময়কার মতো না, আর একটু উদারনৈতিক নীতি নেবে, মহিলাদেরকে নারীদেরকে শিক্ষা ইত্যাদিতে দেবে, বলছে ইসলামী শরিয়া মতো চলতে হবে। মানে ওই যে উনি মানে সিএনএন যে রিপোর্টার মতো, মানে হিজাব পরলে চলবে, ওই যে আপাদ মস্ত মুখ টুক ঢেকে সেরকম না। এটা একটা বলেছে, তারা স্পষ্টভাবে বলেছে। আরেকটা হচ্ছে লেখাপড়া করতে দেবে এবং সরকারি ইত্যাদি চাকরি বাকরি করতে দেবে। কতটা তারা সেই মানে রক্ষা করে এটা নাই। 2-1 জায়গায় তাদের বিরুদ্ধে জালালাবাদে এবং খুস্ত যে শহরে বিক্ষোভ হয়েছে, সেখানে তারা গুলি করেছে, কয়েকজন লোক মারা গেছে। যাই হোক, এই একটা। আর একটা হচ্ছে আফগানিস্তানের সম্পদের কথা। সেইখানে রেয়ার আর্থ এবং আরো কিছু ম্যাটেরিয়াল পাওয়া গেছে, যেটা মানে মানে কয়েক ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ তাদের উপরে তারা বসে আছে। এইটা চীন এখন তাদের সাথে খুব ঘনিষ্ঠতার সম্পর্ক বানানোর চেষ্টা করছে। চীন সম্ভবত ওইটা আহরণের চেষ্টা করবে, মানে এটা ডাকাতি করে নিয়ে যাবে তা না, তাদেরকে তাদের পয়সা দেবে, চীন ওটা ইউজ করবে, এই একটা। আর ফাইনালি হচ্ছে তারা আরেকটা প্রেস কনফারেন্সে ইম্পর্টেন্ট কথা বলেছে, তারা ওখানে গাঁজা তৈরি করা, অপিয়াম, এই পপি, এইটা তৈরি করতে দেবে না। তারা বলছে যে মানে তারা একটা মোটামুটি অন্যান্য দলের কিছু লোকজনকেও তাদের সরকারে নেবে, ডেফিনেটলি লিডারশিপে তারা এই ভালো ভালো কথা বলেছে। আগামী কয়েকদিন অবজার্ভ করতে হবে আমাদের। এই ভাই, যে বিষয়টা হলো যে অর্থনৈতিক ভাবে তাইলে যুক্তরাষ্ট্র সেখান থেকে দ্বিপাক্ষিক ভাবে কোনো কিছু পাওয়ার সুযোগ কি সামনে আছে? আপাতত যুক্তরাষ্ট্রের ওখান থেকে অর্থনৈতিক কোনোভাবেই কিছু পাওয়া সম্ভব না। সেই দেশ নিজেকে পুনর্গঠন, এবং যুক্তরাষ্ট্রকে তারা ডেফিনেটলি সেখানে কোনো ধরনের সামরিক, অর্থনৈতিক, বাণিজ্যিক কোনো সুবিধা দেবে, তারা ডেফিনেটলি তা করবে না। তারা এদের সাথে গন্ডগোলে লিপ্ত হবে না, মানে তার সাথে একেবারে স্বাভাবিক প্রেম ভালোবাসা করে ফেলবে তা না, এইটা কথা। আপাতত তারা চাচ্ছে এদেরকে মাথায় বলিয়ে আবার এরা যেন ইন্টারভিন না করে, সেই রকম ভাবে মোটামুটি একটু পরিস্থিতি ক্ষমতা কনসলিডেট করতে পারলে তারা আবার ওই 96 সালের আগের মতো করে ফেলে কিনা এটা আমরা জানি না। আপাতত তারা কিছু নরম নীতি নিতেও পারে বলে ধারণা করা যায়, কিন্তু মোটেই আমাদের ভুলে চলা উচিত, যাওয়া উচিত না। এই প্রেম ভালোবাসার সম্পর্ক পাশ্চাত্যের সাথে করবে, এই ধরনের ধারণা বা তাদের থেকে ওয়েস্ট, স্পেশালি আমেরিকা, কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট পাবে অ্যাবসলিউটলি না। এই ধরনের আশা করার অ্যাবসলিউটলি কোনো ভিত্তি নেই। একটা জিনিস যোগ করতে চাই মাহমুদ, অলরেডি তালেবানের ক্যাবিনেটে একজন মহিলাকে নেওয়া হয়েছে। তালেবান ক্যাবিনেটে ফার্স্ট টাইম ইন দ্য হিস্টরি একজন মহিলাকে অলরেডি অ্যাপয়েন্ট করা হয়েছে।
I think Paul bhai, that was a very good example. আর মোহাম্মদুল্লাহ ভাই যেটা বলছে তারা ইনক্লুশনের কথা বলে আসতেছে, আশা করি ইনক্লুশন হবে। দি আইডিয়া ইজ দ্যাট I don't think শাকত ভাই আর মোহাম্মদুল্লাহ ভাই এটা বুঝতে চাচ্ছেন যে আমেরিকার কোনো অর্থনীতির ইন্টারেস্ট ছিল সেখানে, কখনো ছিল না। তাদের তেলও নাই কি, আর ওই যে কোটি কোটি টাকার বা ট্রিলিয়ন ডলারের যে সম্পদ, তাদের খনিজ সম্পদ আছে, ওইটার একই কন্ডিশন কানাডার মতো খুব গভীরে। এটা উঠাইতে গেলে আমেরিকার টেকনোলজি লাগবে, যখনই আসুক না, যখনই দরকার হয় তখন। আমার মনে হয় আমেরিকা ক্যান রি-এন্টার দেয়ার, মেবি ইউ হ্যাভ টু লাইক ভিয়েতনাম। Today, America has the highest investment in Vietnam than any other world, all the other world combined. So I think that will happen in Afghanistan too. And that will be good for Afghan people. And I think that is what America should have done. When invest there, do the business, they invested $2 trillion. I think by $500 billion, they could have gotten more results for the women, for the children, for the vulnerable, all those people. But anyway, I think আমেরিকা যেটা পারবে চায়নার পক্ষে সেটা সম্ভব হবে না। এক্স্যাক্টলি চায়না কিন্তু কিনে ফেলতে পারবে, চায়না হয়তো সেখানে ইন্ডাস্ট্রি করে দিতে পারবে, কিন্তু চায়নার এখনো ওই, আপনি মনে করেন কি আমাদের একটা আপেলের এই 14+ বাইরে হওয়ার পরে তারা ওইটা নিয়ে সেটা কপি করে সেটা বিক্রি করে, এইভাবে তাদের জীবন চলতেছে, এখনো ওইভাবে আছে। তবে of course they are improving daily, by day, by, that is what I said 100 years. I know you guys are saying by 2030, let it be. If it is 2030, Paul bhai, we might see it, God willing, I don't know. But definitely America is weaker when we came in the 80s and then now. There is no doubt about that. Definitely has changed, economy has went down. Kintu overall, ekhono America can call people, European countries, গুলি আমেরিকার সাথে যে ধরনের মিল করে কাজ করতে রাজি আছে এখনো, এটা অন্য চায়না তৈরি করতে আরো বহু বছর লাগবে, ইত্যাদি ইত্যাদি। আমরা যেটা বলতে চাচ্ছি আফগান নিয়ে, যেটা বিষয়টা আফগানের ফিউচার, ওই যে অন্ন বস্ত্র বাসস্থান, এদিকে মোহাম্মদুল্লাহ ভাই এবং পল ভাই দুজনই বলছেন বাংলাদেশের কথা নিয়ে। এখন তাদের মূল কাজ হবে এই 39 মিলিয়ন লোকের অন্ন বস্ত্র বাসস্থান, রাস্তায় শৃঙ্খলা, আইন কানুন কিছু যদি ফিরাই আনতে পারে, তখনই এটা লাস্টিং করার একটা সম্ভাবনা আছে। It is not easy, Sharia law or whatever the law they want to do, it will not happen until people are settled. তো তাদের এখন মেইন উদ্দেশ্য হওয়া উচিত কি করে তারা সেটেলড হবে, কি করে একটা পার্মানেন্ট গভর্নমেন্ট তৈরি করবে, আর যে ইনক্লুসিভ গভর্নমেন্ট যেটা পল ভাই এবং মোহাম্মদুল্লাহ ভাই দুজনেই মেনশন করতেছেন ওদের নিউজ কনফারেন্স থেকে। I think they should do that. If they don't do, they are doomed to fail, because it will be impossible in this world to do the way they originally thought that they can do. I think they must modify, they must take the chances that way. And also, the sooner they get back with America, I think America is trying to negotiate things with them. If they now, of course, সাবধান তো থাকতেই হবে, কারণ আমেরিকাকে বিশ্বাস করতে তাদের একটু সময় লাগবে, কিন্তু I think still they should not leave America behind. That is what my thinking, and they should do that. As far as South Asian countries is concerned, Afghanistan is also part of SAARC countries. I think there is an issue related to that. I think only I'm talking about the economic binding or bond that they have. I don't know how much they have done, how much our current government is emphasizing on SAARC countries' relation. I'm not good at that, but I think if that is an issue, those SAARC countries should sit down and evaluate as things are happening in Afghan, whether there is any impact as a whole. Even if China goes there, it will be a problem for India, and those kind of things are there. I think definitely India is also paying attention, and Pakistan is the poor of the poorest there right now in that region, and Pakistan is taking a lot of money from China. Imran Khan government will not last if they don't do that, and that is what they're doing. So all these are equation that we must watch. If Pakistan become stronger, that might have an impact with the India is in Bangladesh. But all these are puzzle. I think those people like Mohammedullah Bhai, Paul Bhai, I am shocked the way Paul Bhai just explained the Bangladesh current money অনিয়ম অশৃঙ্খল যেটা চলতেছে, এটা উনার কাছ থেকে শুনে আমার কাছে খুবই অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে। এই জন্য, কারণ আমি বলা থেকে উনি বলা একটা যুক্তি আছে, বেচারা মুক্তিযোদ্ধা, উনি আওয়ামী লীগ করেন, সেই হিসাবে উনি এই কথাগুলি বলার পিছনে অনেক শিক্ষার বিষয় আছে আমাদের দেশীয় যারা শুনছেন তাদের জন্য। কারণ বাক স্টপস অ্যাট ইউ,
You are in power. You must take in charge. You cannot say somebody else. So I think this is what they have to do. Even with the current Afghan government, Pakistan, India, whoever it is there, all the SHARC countries should come together, sit down and watch what is happening. At the same time, American government, as we are American now, we think that America also should pay deep attention how China is entering, how far they're going into Afghan, where they could not do in 20 years. If China goes in 1 year, 2 years, it will be also a problem for the rest of the century. Thank you very much. Thanks for listening and our viewers. Thank you. পল ভাই শেষ করব। শেষ করে দেন নাকি? আচ্ছা, আপনার সামারি যদি আপনার থেকে বলেন সর্বশেষ আসলে কি দেখছেন আমাদের সবকিছু মিলে এই পরিস্থিতিতে? আমরা চাইবো আজকে এখানে অনেক আলোচনা হয়ে গেছে। আমরা চাইবো যে বারবার আমি আগেও বলেছি আফগান একটা মুসলিম কান্ট্রি। আই হোপ এই মোল্লারা, কারণ আমি একটা জিনিস ওয়াচ করছি, আমি আমেরিকায় একটা ফোরামে আছি, ইসলামিক ফোরাম, এরকম 2-3টা ফোরামের সঙ্গে আমি সদস্য, আমি যোগ করি। সেখানে আমি দেখলাম একটা পোস্ট, এই যেদিন থেকে এটা শুরু হয়েছে, মানে নারে তাকবীর, আল্লাহু আকবার, সব এই যে তালেবান আছে, তো এই যে মোল্লা গ্রুপটা আমাদের তালেবান গভর্নমেন্টকে যে এত সাপোর্ট করছে, এটা একটু ভয়ের বিষয়। কেন এখানে যদি ওই শরিয়া লটা এত স্ট্রং হয়ে যায়, ওখানে কিন্তু মানুষজনের উপর অত্যাচার শুরু হয়ে যাবে। আমি মুসলমান হিসেবে এটা বলছি, কেন শরিয়া ল এত স্ট্রিক্ট করলে এই আধুনিক যুগে ওই বর্বরতা কিন্তু চলবে না, তাহলে ফেলিওর হয়ে যাবে। মানুষ মানে রেভলিউশন আসবে, people will come out on the street and they're going to fight. So আফগানের খুব চিন্তা করে স্টেপ ফেলানো উচিত। আই হোপ এই মোল্লার দল যেন ওইভাবে না চিন্তা করে মডার্ন যুগের সঙ্গে তাল মিলিয়ে যেন আফগানকে আবার গড়ে উঠতে পারে। আর বাংলাদেশ, আমরা বারবার কিন্তু আমাদের কোনো কিছুই করার নেই, দেশটা জন্ম হয়েছে অনেক মায়া, অনেক মহব্বত। বঙ্গবন্ধুর দেশ থেকে আমরা এসেছি, ওইখানে প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে আমরা অনুরোধ করব, আপনি ইনচার্জ, টেক ওভার। আপনার দুর্নীতি আর উন্নতি সমানভাবে চলতে পারে না। ইউ হ্যাভ টু স্টপ দ্য দুর্নীতি। আপনি যে উন্নতি করছেন, উই স্যালুট ইউ, যেভাবে বাংলাদেশকে আপনি আগিয়ে নিয়ে গেছেন, উই স্যালুট। কিন্তু সবকিছু দুধের মধ্যে যদি এক ড্রপ আপনার লেবু চিপে দেওয়া যায়, দুধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই হচ্ছে বাংলাদেশে। তো আমরা আশা করবো প্রাইম মিনিস্টার, you'll put all your attention and your intention is good, your heart is good. আপনি একা ভালো হয় কিছুই হবে না। কেন একটা সবসময় মনে রাখবেন, একটা আম বাগানে যদি 2টা কাঁঠাল থাকে, তাকে ওকে কাঁঠাল বাগান বলা যাবে না, ওটাকে আম বাগানই বলতে হবে। সো প্লিজ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ পল ভাই, মিসবা ভাই এবং মোহাম্মদুল্লাহ ভাই, আপনাদের অনেক ধন্যবাদ। এবং দর্শক আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।